আমরা আগের দিন কি কি আলোচনা করেছিলাম? না, কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স, ইন্ডাক্টর, কন্ডাক্টর, এই পাঁচটা টার্ম আলোচনা করেছিলাম। ওহমের সূত্র আলোচনা করেছিলাম। তার সঙ্গে যেটা আলোচনা করা হয়েছিল সেটা হচ্ছে ইলেকট্রিক পাওয়ার আলোচনা করা হয়েছিল এবং জুলসের সূত্রটা আলোচনা করা হয়েছিল। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কারেন্ট সম্পর্কে। অর্থাৎ কারেন্ট দু ধরনের হয়, একটাকে আমরা বলি এসি কারেন্ট, একটাকে বলা হচ্ছে ডিসি কারেন্ট। এসি কারেন্টের ফুল ফর্ম হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, ডিসি কারেন্টের ফুল ফর্ম ডিরেক্ট কারেন্ট। এই দুটো খুব বেসিক বিষয়, যেটা আমরা অলরেডি অনেক ছোট ক্লাস থেকেও পড়েছি। তো এই দুটো সম্পর্কে কেউ বলবেন, মানে এসি কারেন্ট কোন জিনিসটাকে বলা হয়, ডিসি কারেন্ট কোন জিনিসটাকে বলা হয়? রিপ্লাই করুন। বলছি স্যার আজকে কোন মডিউলটা হচ্ছে? আজকে মডিউল 1.2 যতটা অংশ আগের দিন হয়ে গেছিল তার পরের পার্টটা হচ্ছে। আচ্ছা, ওকে স্যার। রিপ্লাই করুন। এসি কারেন্ট এবং ডিসি কারেন্টের মধ্যে ডিফারেন্স কি আছে? হ্যাঁ স্যার, বলছি যে এসি কারেন্ট, এসির ফুল ফর্ম হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট। তো ওকে। এসি কারেন্টে যে ওয়েভটা হয় সেটা হচ্ছে আপ ডাউন, অর্থাৎ একবার পজিটিভ চার্জ হবে, একবার নেগেটিভ চার্জ হবে। আর ওকে। ডিসি কারেন্টের ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। তো ডাইরেক্ট কারেন্ট এক্ষেত্রে যে ওয়েভটা হবে সেটা কোনো নেগেটিভ পজিটিভ হবে না, ডিরেক্ট হবে, একমুখী হবে। আচ্ছা, আর কেউ বলবেন? বিধানবাবু বলবেন? এটা খুব বেসিক প্রশ্ন কিন্তু। বিধানবাবু, ওকে চলো। তো হ্যাঁ আমরা স্যার, শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। কিছু স্যার বলবেন? নেটওয়ার্কের একটু ডিস্টার্ব চলছে স্যার। ওকে ওকে, ঠিক আছে। এসি ডিসি কারেন্ট হচ্ছে স্যার ওই ইলেকট্রন গুলো শুধু একদিকেই প্রবাহিত হয়, আর হুম, এসি কারেন্ট স্যার দুই দিকেই প্রবাহিত হয়, আচ্ছা, মানে আপ ডাউন ঠিক করে আছে। স্যার, যেটা আর কি। হ্যাঁ, ঠিকঠাকই বলেছেন। আচ্ছা, আমরা এসি কারেন্ট ডিসি কারেন্টটাকে একটু অন্যরকম ভাবে একটু সহজ করে বোঝার চেষ্টা করব। দেখুন, এসি কারেন্ট মানে কি? এখানে লাল কালারে যে দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে ইলেকট্রন। কি? ইলেকট্রন। কিন্তু এটা সাধারণ কোনো ইলেকট্রন নয়। এই ইলেকট্রনকে বলা হয় মুক্ত ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন মানে কি? না, মুক্ত ইলেকট্রন মানে তামা, অ্যালুমিনিয়াম, যেগুলো পরিবাহী, যেগুলো বলছি যার ভেতরে কারেন্ট যায়, সেই সমস্ত মেটেরিয়ালের মধ্যে কিছু মুক্ত ইলেকট্রন থাকে, যে ইলেকট্রন গুলো ফ্রি। ফ্রি মানে ধরুন তামা, সেই তামার ওপরে ইলেকট্রন গুলো যাতায়াত করতে পারে, সেই ইলেকট্রন গুলোকে মুক্ত ইলেকট্রন বলা হয়। এবার যখন আমরা কারেন্ট প্রবাহ হচ্ছে এটা বলছি, তার মানে কি? এই যে এই যে তার, এই তারের ওপরে ইলেকট্রন কণাগুলো একদিক থেকে একদিকে যাবে। কোন দিক থেকে কোন দিকে যাবে? সবসময় নেগেটিভ থেকে পজিটিভ দিকে যাবে। কি বললাম? ইলেকট্রন সবসময় নেগেটিভ থেকে পজিটিভ দিকে যাবে, কারণ নেগেটিভ মানেই হচ্ছে ইলেকট্রন, মানে এখানে ইলেকট্রন বেশি আছে বলে এটাকে আমি নেগেটিভ বলছি। তাহলে নেগেটিভ থেকে ইলেকট্রন পজিটিভ দিকে যাবে। যেদিকে ইলেকট্রন যাচ্ছে আমরা ধরে নেব তার উল্টো দিকে, মানে এদিকে যদি নেগেটিভ যায় তাহলে আমরা উল্টো দিকটাকে কি বলবো? পজিটিভ যাচ্ছে, ধরে নেব এটা। তাহলে যেদিকে পজিটিভ যাচ্ছে সেই প্রবাহটাকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহ। সেই প্রবাহটাকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহ। আমি আরেকবার বলছি, নেগেটিভে ইলেকট্রন প্রচুর থাকে, সেই জন্য নেগেটিভ বলি। নেগেটিভ থেকে ইলেকট্রন পজিটিভ দিকে যাবে, কারণ ইলেকট্রন গুলো হচ্ছে নেগেটিভ কণা। ইলেকট্রন যেদিকে যাবে তার উল্টো দিকটাকে আমি এটা ধরে নিতে পারি পজিটিভ আসছে। যেদিকে নেগেটিভ যাচ্ছে উল্টো দিকটাকে মনে মনে ভেবে নিতে পারি পজিটিভ আসছে। তাহলে পজিটিভ কোন দিক থেকে কোন দিকে যায়? না, পজিটিভ থেকে নেগেটিভ দিকে পজিটিভ আসে। যেদিকে পজিটিভ যাচ্ছে, বা উল্টে যদি বলি, ইলেকট্রন প্রবাহ যেদিকে হচ্ছে তার বিপরীত দিকটাকে বলবো তড়িৎ প্রবাহ হচ্ছে। বুঝতে পারলাম? তার মানে তড়িৎ প্রবাহ বলে বাস্তবে কিছু নেই। তড়িৎ প্রবাহটা আমাদের ধারণা, যেদিকে ইলেকট্রন কণাগুলো যায় তার উল্টো দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, এটা আমরা ধরে নিই। যেটা বলবো কি ক্লিয়ার? কোনো কোশ্চেন থাকলে বলুন। রিপ্লাই করুন।
না স্যার। আচ্ছা, এই বিষয়টা আমাদের ক্লিয়ার হলো। এইবার এই যে ইলেকট্রন যাচ্ছে বললাম, তাহলে ইলেকট্রন ধরুন এই যে জিনিসটা, এটা কি? এটা হচ্ছে তামার তার। এই তামার তারের ওপর দিয়ে ইলেকট্রন সবসময় ওপর দিয়ে যায় বলেছি, তাহলে ইলেকট্রন ওপর দিয়ে যাচ্ছে। এবার ইলেকট্রনটা কিভাবে যাচ্ছে, সে মানে কিভাবে যাচ্ছে এটার উপর ভিত্তি করে আমরা এখানে তড়িৎ প্রবাহটাকে দুটো ভাগে ভাগ করছি। একটাকে বলছি এসি কারেন্ট। এসি মানে কি? অল্টারনেটিং। অল্টারনেটিং কথাটা মানে কি? অল্টারনেটিং কথাটা মানে হচ্ছে, মানে একটা তারের এই দিকটা যদি পজিটিভ হয়, উল্টো দিকটা নেগেটিভ হবে। ঠিক পর মুহূর্তে এই দিকটা হবে নেগেটিভ, এই দিকটা হবে পজিটিভ। তার মানে পজিটিভ নেগেটিভটা প্রতি মুহূর্তে চেঞ্জ হয়। চেঞ্জ হয় বলে এটাকে বলছে অল্টারনেটিং। অল্টারনেটিং মানে একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ, এটাকে অল্টারনেটিং বলে। এবার এই বিষয়টা রিয়েল লাইফে মানে অরিজিনালি ঘটনাটা কি ঘটে না, এইগুলো হচ্ছে এক একটা ইলেকট্রন। এই ইলেকট্রন গুলো কি হয় না, ইলেকট্রন গুলো সামনের দিকে এগোচ্ছে, কিন্তু সেই এগোনোটা কিভাবে হচ্ছে, ইলেকট্রনটা কাঁপতে কাঁপতে এগোচ্ছে। মানে ধরুন সমুদ্রে সমুদ্রে যখন ঢেউ হয়, জলকণাগুলো কি হয়, কাঁপতে কাঁপতে এগোয়। এই কাঁপতে কাঁপতে এগোয় বলে আমরা এই ঢেউটা কিন্তু দেখতে পাই। কিন্তু আমরা যদি পুকুরে দেখি, পুকুরে কিন্তু জলকণাগুলো যে কম্পনটা হয় সেটা খুবই সামান্য কম্পন, বোঝা যায় না। সেই জন্য পুকুরের ক্ষেত্রে জলটা কিন্তু স্থির থাকে। তার মানে নদীতে জলরাশি বা নদীতে জল যেভাবে যাচ্ছে, এটাকে আমরা বলবো এসি কারেন্ট। নদীতে জল যেভাবে যায় এটাকে বলবো এসি কারেন্ট। ঠিক জল যেভাবে যায় ওটাকে যদি আমরা ভাবি, যে জলের জায়গায় যদি আমরা ইলেকট্রন ভাবি, যে ইলেকট্রন যাচ্ছে, কিভাবে যাচ্ছে না, ঢেউয়ের মতো যাচ্ছে, কাঁপতে কাঁপতে যাচ্ছে, এটাকে আমরা বলবো এসি কারেন্ট। বুঝতে পারলাম? নদীতে যেভাবে জল জোয়ারের সময় যায়, কি হয়, ঢেউয়ের মতো যায়, তার মানে কাঁপতে কাঁপতে যায়। এই জলের জায়গায় যদি ভাবি যে নদীতে ইলেকট্রনের স্রোত বইছে, ঠিক জলের মতোই যাবে। এই ধরনের যাওয়াটাকে বা ইলেকট্রনের এই ধরনের গতিটাকে আমরা বলছি এসি কারেন্ট। ক্লিয়ার? রিপ্লাই করুন। হ্যাঁ স্যার। সবার ক্লিয়ার? হ্যাঁ কোনো কনফিউশন নেই তো? তাহলে এইটাকে আমরা এসি কারেন্ট বলছি। ঠিক ডিসি কারেন্ট কোনটাকে বলছি না, ডিসি কারেন্ট এটাকে বলছি যে ধরুন একটা পাইপের মধ্য দিয়ে জল যাচ্ছে, সেখানে জলের কোনো কম্পন নেই, কিছু নেই, জলটা সোজা চলে যাচ্ছে সামনের দিকে। এই পাইপের ভেতর থেকে যে জলটা যাচ্ছে, এখানে জলটা যেভাবে যাচ্ছে, যদি ভাবি যে পাইপের মধ্য দিয়ে ইলেকট্রন ইলেকট্রন ওইভাবে সোজা করে চলে যাচ্ছে, এই ধরনের ইলেকট্রন প্রবাহটাকে বলছি আমরা ডিসি কারেন্ট। তাহলে এই ডিসি কারেন্টে ইলেকট্রন গুলো সোজা চলে যাবে, কোনো কাঁপুনি নেই, মানে নর্মাল একটা স্রোত বয়ে যাবে। আর যদি নদীর মতো ঢেউয়ের মতো বা কাঁপতে কাঁপতে এগোয় ইলেকট্রন গুলো, সেই প্রবাহটাকে বলছি এসি কারেন্ট। এই জন্য আমরা যে বাড়িতে যে ইলেকট্রিক সাপ্লাই, সেটা কিন্তু এসি কারেন্ট। এই জন্য এসি কারেন্ট অনেক দূর থেকে, ধরুন কোলাঘাটে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, সেই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কয়েকশো কিলোমিটার দূর পর্যন্ত তড়িৎ প্রবাহ সম্ভব। কোন তড়িৎ প্রবাহ সম্ভব? এসি তড়িৎ প্রবাহ সম্ভব। এখানে কিন্তু আমরা ডিসি তড়িৎ প্রবাহ করতে পারবো না। আমাদের অনেক দূর পর্যন্ত তড়িৎ নিয়ে যেতে গেলে আমাদের এসি কারেন্টেই তড়িৎ প্রবাহ সম্ভব, ডিসিতে কিন্তু অত দূর যাবে না। ঠিক নদীর স্রোতের মতো ভাবুন, যে নদীর যে ঢেউয়ের মতো জলটা যায় বলে অনেক কিলোমিটার পর্যন্ত কিন্তু জল যেতে পারে। কিন্তু যদি নর্মাল স্রোত মানে ধরুন আমি মেশিন চালিয়ে জল পাঠাচ্ছি একটা পাইপের ভেতর থেকে, সেই স্রোতের যে ক্ষমতা, সেই স্রোতের যে স্পিড, সেটা কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারবে না, বেশ কিছু যাওয়ার পরে দুর্বল হয়ে যাবে। এই জন্য ডিসি কারেন্ট অল্প দূরত্বের মধ্যে সীমাবদ্ধ, আর এসি কারেন্ট আমি অনেক কিলোমিটার পাঠাতে পারবো। তার মানে আমরা এই যে বড় বড় খুঁটির ওপর যে মোটা মোটা তার, যেটা দীর্ঘ কিলোমিটার গেছে, এই সমস্ত ইলেকট্রিক হচ্ছে সব এসি, আর ডিসি হচ্ছে ছোট ছোট পারপাসের জন্য ব্যবহার করা। বুঝতে পারলাম? এসি আর ডিসি বিষয়টা কি ক্লিয়ার? মানে কনসেপ্টটা কি ক্লিয়ার? ম্যাথমেটিক্যাল বিষয়ে যাওয়া দরকার নেই, জটিলতায় যাওয়া দরকার নেই, কোনো থিওরিতে যাওয়া দরকার নেই। যেটা বোঝাতে চেষ্টা করেছি ওটা কি ক্লিয়ার সবার? ইয়েস স্যার, ক্লিয়ার।
তাহলে আমাদের এসি এবং ডিসি এই বিষয়টা ক্লিয়ার হলো। এরপর আমরা এখানে গ্রাফে যাব। দেখুন, এই যে বললাম যে ইলেকট্রনটা কেঁপে কেঁপে যায়, এবার কেঁপে কেঁপে যাওয়া, ধরুন একটা এখানে ইলেকট্রন, এই ইলেকট্রনটা কেঁপে 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 কথা মানে কি, ধরুন এদিকে আর এদিকে এইভাবে তো কাঁপে, কাঁপা মানে কি একবার সামনে এগোবে একবার পেছনে পেছাবে, এইভাবে কেঁপে কেঁপে যাচ্ছে। তাহলে এটাকে যদি আমরা জিরো বলি, তাহলে পেছনের দিকটাকে কি বলবো, মাইনাস বলবো, আর সামনের দিকটাকে কি বলবো, প্লাস বলবো। এটাই তো বলবো। গ্রাফের চিত্র যেটা আমরা যে এক্স ওয়াই জেড যে গ্রাফটা হয়, এটা যদি এক্স ওয়াই হয়, এটা যদি জিরো বলি, সামনের দিকটাকে আমরা প্লাস বলি, পেছনের দিকটাকে মাইনাস বলি। এইভাবে আমরা এক্স ওয়াই গ্রাফটা অঙ্কন করি। এবার এই ঘটনাটাকে আমরা যদি একটা গ্রাফে আঁকি, তাহলে কিরকম দাঁড়াবে? তাহলে এটা দাঁড়াবে যে এই ওপর দিকে যেটা উঠেছে এইটাকে আমরা বলবো প্লাস, মানে যাকে প্লাস, যে দিকটা প্লাস আছে মানে সামনের দিকে এগোলে প্লাস, তাহলে এই গ্রাফের এইটার মানে হচ্ছে ইলেকট্রনটা সামনের দিকে এগোলো, এটা প্লাস। তারপরে কি আছে, এটা জিরো, এইটা হবে জিরো। তাহলে সামনের দিকে কাঁপুনির পরে কি আবার পেছনের দিকে পিছিয়ে আসবে, তবেই তো কাঁপুনিটা হবে, একবার সামনে যাবে একবার পেছনে আসবে। যখন পেছনে আসছে সেটাকে বলছি মাইনাস। সেই গ্রাফটা কোনটা, এইটা, এটাকে বলছি মাইনাস। তাহলে একবার প্লাস, জিরো, মাইনাস, আবার প্লাস, জিরো, মাইনাস। তার মানে এই যে কাঁপুনিটা বা যে কম্পনটা হচ্ছে, ইলেকট্রনগুলো যে কাঁপতে কাঁপতে যাচ্ছে, সেটাকে গ্রাফে প্রকাশ করলে এরকম একটা গ্রাফ পাবো, যে গ্রাফে একবার পজিটিভ হবে, তারপর জিরো হবে, আবার নেগেটিভ হবে। গ্রাফটা কি ক্লিয়ার? তার মানে এই কম্পনটাকেই আমরা গ্রাফে প্রকাশ করলে এইরকম একটা গ্রাফ পাবো। ক্লিয়ার? রিপ্লাই করুন। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। তার মানে এইভাবে গ্রাফটা প্রকাশ করা হয় বলে, যেখানে আমরা এসি কারেন্ট লিখি, ধরুন মাল্টিমিটারে যেখানে এসি কারেন্ট লেখা থাকে সেখানে এসি লেখা থাকে না, সেখানে কি থাকে, সেখানে এরকম একটা চিহ্ন দেওয়া থাকে। এইরকমই চিহ্ন মানে ওই জলের ঢেউয়ের চিহ্ন বা এসি কারেন্টের চিহ্ন। মানে এই যে গ্রাফটা বড় করে আঁকলাম, এটাকেই ছোট করে এরকম ভাবে আঁকা হয়। তার মানে এরকম ভাবে চিহ্ন দেওয়া আছে মানে বুঝে নিতে হবে এটা এসি কারেন্ট। যখন আমরা মাল্টিমিটার নিয়ে কাজ করব, সেখানে এরকম চিহ্ন দেখবো মানে এটার মানে হচ্ছে এসি কারেন্ট। ঠিক আছে? এরপরে ডিসি কারেন্ট মানে কি না, ডিসি কারেন্ট মানে আমি কি বলেছিলাম, ডিসি কারেন্টে হচ্ছে ইলেকট্রন সোজা ভাবে যায়। তাহলে সোজা ভাবে যাওয়ার কথা মানে কি, ইলেকট্রন যদি সোজা ভাবে যায় তার মানে কোনো কাঁপুনি নেই। সেই জন্য গ্রাফটা কিরকম হবে, এই লাল কালার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গ্রাফ। এটার গ্রাফ মানে কি না, এইটা হচ্ছে জিরো, এটা জিরো, আর এইটা হচ্ছে ধরুন প্লাস। এই ডিস্টেন্সটা দেখুন সব জায়গায় সমান। সব জায়গায় সমান মানে কি, যদি এটা কাঁপতে কাঁপতে যেত তখন এই গ্রাফটা কিন্তু এইভাবে ঢেউ খেলানো হতো, কিন্তু এটা তো সমান ভাবে যায়, সেই জন্য গ্রাফটা হচ্ছে সোজা লাইন হবে। মানে ইলেকট্রনের যে সোজা ভাবে যাওয়ার যে বিষয়টা, এটা যদি এই গ্রাফে আঁকি তাহলে এখন সোজা একটা লাইন পাবো। এই জন্য ডিসি কারেন্টের গ্রাফটা এরকম হয়, একটা সোজা লাইন। ঠিক আছে? এইবার মাল্টিমিটারে কিরকম চিহ্ন দেওয়া থাকে না, সোজা একটা লাইন থাকে, নিচে তিনটে ডট থাকে। কি বললাম, সোজা একটা লাইন আর তার নিচে তিনটে ডট, এটার মানে হচ্ছে ডিসি কারেন্ট। তার মানে যেখানে এরকম ধরনের চিহ্ন দেওয়া থাকবে আমাকে বুঝে নিতে হবে সেটা হচ্ছে ডিসি কারেন্ট। ক্লিয়ার? স্যার এটা তার মানে স্যার কনস্ট্যান্ট থাকবে, একদম তাই তো কনস্ট্যান্ট স্যার? থাকবে। একদম, ডিসি কারেন্টে কনস্ট্যান্ট থাকবে আর এসি কারেন্টে আপ ডাউন হবে। ঠিক আছে? এইবার আমরা কিছুটা অ্যাপ্লিকেশনে দেখবো যে ডিসি কারেন্ট আমরা কোথায় পাবো। না, যত ধরনের আমরা ব্যাটারি দেখবো সেখানে সবই কি পাবো, ডিসি কারেন্ট। এখানে আরেকটা বিষয় হচ্ছে, এসি কারেন্ট ডিসি কারেন্টের একটা পার্থক্য কি, এসি কারেন্টকে আমরা স্টোর করতে পারি না, মানে কোনো জায়গায় এটা দেখবেন না এসি কারেন্টকে স্টোর করা হয়,
কিন্তু ডিসি কারেন্টকে স্টোর করা যায়। স্টোর করা যায় মানে কোথায় স্টোর করব? ব্যাটারিতে। মানে ব্যাটারিতে যখন ইলেকট্রিকটাকে আমরা স্টোর করি তখন কিন্তু ডিসি কারেন্ট হিসেবে আমরা স্টোর করতে পারি, কিন্তু এসি কারেন্টকে আমরা স্টোর করে কোনো জায়গায় রাখতে পারি না। ঠিক আছে, মানে যত ব্যাটারি দেখবো সবই হচ্ছে ডিসি কারেন্ট। আর এসি কারেন্ট ডিসি কারেন্টের মধ্যে মূল পার্থক্য হচ্ছে এসি কারেন্টকে স্টোর করা যায় না, আর ডিসি কারেন্টকে আমি ব্যাটারিতে স্টোর করে রাখতে পারি। ক্লিয়ার? রিপ্লাই করুন। হ্যাঁ স্যার। আমি পার্টিকুলার হ্যাঁ, যে যে পার্টিকুলার যে যে পয়েন্ট গুলো বলছি এইগুলোই মূল ভাইটাল পয়েন্ট, আর এই স্যার জায়গাগুলোকে মনে রাখতে। হ্যাঁ বলুন। স্যার বলছি এসি কারেন্টকে কেন স্টোর করা যায় না, ডিসি কারেন্টকে কেন স্টোর করা যায়, একটু যদি বলেন। আচ্ছা স্যার, আমি পরে বলছি। আগে এসি কারেন্ট আর ডিসি কারেন্টের মধ্যে ডিফারেন্সটা দেখে নিই একটুখানি, তাও বলছি। অ্যামাউন্ট অফ এনার্জি। আচ্ছা, এসি কারেন্ট কি বলেছে? সেভ টু ট্রান্সফার। তার মানে এসি কারেন্টকে আমরা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই তার দিয়ে, সেটা তুলনামূলক অনেক সেফ। কিন্তু ডিসি কারেন্টের ক্ষেত্রে ক্যান নট ট্রাভেল ভেরি ফার। ভেরি ফার মানে অনেক দূর পর্যন্ত। ক্যান নট ট্রাভেল মানে ডিসি কারেন্টকে আমরা অনেক দূর পর্যন্ত নিতে পারবো না। আমরা যদি একটা ব্যাটারি থেকে 1 মিটার কি 10 মিটার তার লাগিয়ে দিই, লাগিয়ে একটা, ধরুন ব্যাটারিটা আমার এখানে আছে, মোটরটা 1 কিলোমিটার দূরে আছে, আমি তার দিয়ে মোটরে লাগিয়ে দিলাম, তাতে কিন্তু মোটর স্পিড অটোমেটিক কমে যাবে, কারণ ডিসি কারেন্ট অনেক ডিস্টেন্স অতিক্রম করে যেতে পারে না। 2 নম্বর, ডাইরেকশন অফ ফ্লো। ডাইরেকশন অফ ফ্লো মানে কি না, ওই যে ডাইরেকশন ফ্লো মানে ইলেকট্রনের যে ফ্লোটা। এখানে কি আছে? রোটেটিং ম্যাগনেটিক অ্যালং উইথ, অত মনে রাখার দরকার নেই। এখানে ডাইরেকশন অফ ফ্লো হচ্ছে স্টেডি লাইন হবে, মানে সোজা হবে ইলেকট্রন যাবে, এখানে ইলেকট্রনটা কাঁপতে কাঁপতে যাবে। এটা একটু আলোচনা করলাম। ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কি না, এসি কারেন্টের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ বা 60 হার্জ, দু ধরনের হয়। আমাদের ইন্ডিয়াতে 50 হার্জ ব্যবহার করা হয়, 60 হার্জ আমেরিকা এবং কিছু দেশে 60 হার্জ ব্যবহার করা হয়। এটা কি বিষয় না, এইটা ডিপেন্ড করে তাপ মানে বিদ্যুৎ কেন্দ্রের উপরে। মানে ধরুন বিদ্যুৎ কেন্দ্রে যেরকম হার্জের বিদ্যুৎ উৎপন্ন করবে সেই দেশে সেই ধরনের হার্জ, সেই গোটা দেশে একই ধরনের হার্জ কারেন্ট চলবে। ঠিক আছে, মানে আমি যদি আমেরিকার কারেন্ট ইন্ডিয়াতে ঢুকিয়ে দিই তাহলে ইন্ডিয়ার যত বাল্ব পাখা যা যা আছে সব খারাপ হয়ে যাবে। কেন না, যত হার্জের কারেন্ট গভর্নমেন্ট সাপ্লাই করে ঠিক সেরকম ভাবেই কিন্তু আমাদের ইলেকট্রিকের জিনিসপত্র হতে হবে, নাহলে খারাপ হয়ে যাবে। ঠিক আছে, এইবার ফ্রিকোয়েন্সি ব্যাপারটা কি? ফ্রিকোয়েন্সি ব্যাপারটা কি, এই যে বললাম ইলেকট্রনটা এইভাবে ঢেউ খেলতে গেলে, মানে এভাবে ঢেউয়ের মতো করে যায়, তাহলে একটা গোটা ঢেউ, গোটা ঢেউ কিভাবে স্টার্ট হবে? একটু বড় করে আঁকছি। একটা ঢেউ মানে কি, এইটা হচ্ছে জিরো, একবার উঠলো, এটা কি পজিটিভ, জিরো আবার নিচের দিকে নামলো, এটা কি হবে? নেগেটিভ। এই জিনিসটাকে বলা হচ্ছে একটা ঢেউ, মানে একটা পূর্ণ ঢেউ। এই ঢেউটা যদি 1 সেকেন্ডে 50 বার তৈরি হয়, কি বললাম? এটা হচ্ছে একবার। এরকম ভাবে পূর্ণ ঢেউ যদি 1 সেকেন্ডে 50 বার তৈরি হয় তাহলে সেই কারেন্টকে বলা হচ্ছে 50 হার্জ। সেই কারেন্টকে বলা হচ্ছে 50 হার্জ। বুঝতে পারলাম? মানে ইলেকট্রনটা যে ঢেউয়ের মতো করে যাচ্ছে, এই ঢেউটা যদি 1 সেকেন্ডে 50 বার তৈরি হয় তাহলে সেই কারেন্টকে বলবো 50 হার্জ কারেন্ট। মানে ঢেউ যদি অনেক বেশি হয় তাহলে কি হয়? জলের স্পিড বেশি হয় না, আর ঢেউ হচ্ছে আস্তে 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 ঢেউ হচ্ছে, কারণ জলের স্পিড কম, এরকম একটা ব্যাপার। তাহলে 50 হার্জ মানে হচ্ছে 1 সেকেন্ডে 50টা ঢেউ তৈরি করতে পারে। মানে এই স্পিডে এসি কারেন্ট বা ইলেকট্রন কণা যায়। ক্লিয়ার? ক্লিয়ার বলুন। হ্যাঁ স্যার। ওকে। আর ডিসির ক্ষেত্রে কি আছে না, ডিসির ক্ষেত্রে এই যে হার্জ বা কম্পাঙ্ক, এটা কি হবে? হার্জ বা কম্পাঙ্ক এটা হবে জিরো। জিরো জিরো মানে কি, ডিসির তো কোনো কম মানে কোনো, ডিসিটা কিভাবে যায়? সোজা লাইনে যায়, মানে ইলেকট্রনটা সোজা হবে যায়, এখানে কোনো ঢেউ নেই। ঢেউ নেই মানে কি, এভাবে ঢেউয়ের তো কোনো প্রশ্নই নেই, এই জন্য এখানে ফ্রিকোয়েন্সি জিরো।
কারণ ডিসি কারেন্টে কোনো ফ্রিকোয়েন্সি হয় না। এসি কারেন্টের ফ্রিকোয়েন্সি দুটো হয়, একটা 50 হার্জ, একটা 60 হার্জ। 50 হার্জটা আমাদের ইন্ডিয়াতে ব্যবহার করা হয়। যেখানে কোশ্চেন থাকবে অবশ্যই কিন্তু বলবেন, আমি একবার জায়গায় দুবার তিনবার বলতে রাজি আছি। ডাইরেকশন, ডাইরেকশন একই কথা। কারেন্ট, কারেন্ট কি বলেছে? ম্যাগনিটিউড ভ্যারিং উইথ টাইম, কনস্ট্যান্ট ম্যাগনিটিউড। এটা মানে হচ্ছে যে গ্রাফটা যেটা বললাম, যেহেতু এখানে এই ঢেউয়ের মতো যাচ্ছে, মানে ম্যাগনিটিউডটা চেঞ্জ হচ্ছে, আর এখানে সোজা লাইন বলে এখানে ম্যাগনিটিউডটা কোনো চেঞ্জ হচ্ছে না, যেন কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কোনো চেঞ্জ নেই, সমান। ফ্লো অফ ইলেকট্রন, ফ্লো অফ ইলেকট্রন ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড। এই যে বললাম কাঁপতে কাঁপতে যাওয়া, কাঁপতে কাঁপতে যাওয়া মানে একটা কণা কাঁপতে কাঁপতে যাওয়ার মানে হলো ও একবার সামনে এগোবে, একবার পেছনে বেঁচাবে, এটাকেই কাঁপতে কাঁপতে বলে, বা কাঁপুনি, বা কাঁপতে কাঁপতে এগোচ্ছে। এই জন্য ফরওয়ার্ড রিভার্স এই দুদিকে কাঁপতে কাঁপতে যায়। কিন্তু ডিসি কারেন্টের ক্ষেত্রে শুধু ফরওয়ার্ড, মানে ইলেকট্রন শুধু সামনের দিকে যাচ্ছে, পেছন দিকে কোনো পেছাচ্ছে না। এটা ফরওয়ার্ড মোশন বা ডাইরেকশন। আচ্ছা, এসি কারেন্ট কোথায় উৎপন্ন হয়? না, এসি কারেন্ট হচ্ছে যত আমরা জেনারেটর দেখব, যত জায়গায় আমাদের জেনারেটর আছে সেখানে সব এসি কারেন্ট উৎপন্ন হয়। আর যে সমস্ত তাপ বিদ্যুৎ কেন্দ্র বা বিদ্যুৎ কেন্দ্র আছে সেই সমস্ত জায়গাতে এসি কারেন্ট উৎপন্ন হয়। ডিসি কারেন্ট কোথায় পাবো? ডিসি কারেন্ট অনলি ব্যাটারি, শুধুমাত্র ব্যাটারিতেই আমরা ডিসি কারেন্ট দেখতে পাবো। ঠিক আছে। পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর বলেছে 0, 1। এই বিষয়টা কিরকম? আমরা কম্পিউটারের ক্ষেত্রে যদি দেখি, কম্পিউটারের ক্ষেত্রে দুটো জিনিস হয়, একটা হচ্ছে 0 ভোল্ট আর একটা হচ্ছে 5 ভোল্ট। কম্পিউটার দুটো ভোল্টেজ বোঝে, একটা 0 ভোল্ট, একটা 5 ভোল্ট। এই 0 ভোল্টকে বলা হচ্ছে 0, আর 5 ভোল্টকে বলা হচ্ছে 1। তাহলে কম্পিউটার কি বোঝে? কম্পিউটার তো ইলেকট্রিকে চলে, তাহলে ইলেকট্রিকে 5 ভোল্ট মানে সেটাকে আমরা বলবো 1, আর ইলেকট্রিকে 0 ভোল্ট মানে সেটা বলবো 0। তাহলে কম্পিউটার শুধু 0 আর 1 এই দুটোই বোঝে, আর কিচ্ছু বোঝে না। 0 মানে 0 ভোল্ট, 1 মানে 5 ভোল্ট। এর উপর বেস করেই টোটাল কম্পিউটার সিস্টেমটা তৈরি করা হয়েছে। বুঝতে পারলেন? আর এই 0, 1টা কিসে? এই এর ক্ষেত্রে 0, 1টা দেখতে পাবো, আর ডিসির ক্ষেত্রে 0 নেই, শুধু 1। কেন 0 নেই? তো দেখুন, এটা যদি 0 ভোল্টেজ হয় আর এটা যদি 5 ভোল্টেজ হয়, তাহলে গ্রাফটা কিরকম? সোজা লাইন তো। তার মানে ডিসি কারেন্টে 5 ভোল্ট মানে শুধু 5 ভোল্ট, এখানে 0 ভোল্ট নেই। আর এসি কারেন্টে 5 ভোল্ট মানে একবার 0 হবে, একবার 5 ভোল্ট হবে, একবার 0 হবে, একবার -5 ভোল্ট হবে। এই জন্য এটাকে বলছে 0, 1। এসি কারেন্টের ক্ষেত্রে 0, 1 এই বিষয়টা দিয়ে ব্যাখ্যা করা হয়, আর ডিসির ক্ষেত্রে শুধু 1 দিয়ে ব্যাখ্যা করা হয়, কারণ ওখানে কোনো 0 ভোল্ট বা 0 হয় না। এটাকেই বলেছে পাওয়ার ফ্যাক্টর। ক্লিয়ার? রিপ্লাই করুন। হ্যাঁ স্যার। এতটা পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে বলুন, তারপর আমি নেক্সট পার্টে যাচ্ছি। যতটা আলোচনা করলাম এর মধ্যে কোনো কোশ্চেন আছে? এই তো। ওকে স্যার। স্যার যেটা বললাম যে হ্যাঁ হ্যাঁ, অল্টারনেটিভ বলছি। কারেন্টকে স্টোর করা যায় না। এসি কারেন্ট আর ডিসি কারেন্টের মধ্যে এই স্টোর করার ব্যাপারটা কেন আলাদা, এই বিষয়টা একটু বোঝার ব্যাপার আছে। পেজ নিলাম। দেখুন, আমরা যখন স্টোর করি, এই স্টোর করার মানে কি? স্টোর করার মানে হচ্ছে, ধরুন H2SO4, এটা হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি। লেড অ্যাসিড ব্যাটারি, লেড অ্যাসিড ব্যাটারিতে H2SO4 আছে, মানে সালফিউরিক অ্যাসিড। এটা ভেঙে গিয়ে কি উৎপন্ন করে? H+ আর SO4 2-, মানে আয়নে ভেঙে যায়। এইবার আমরা যখন ব্যাটারিতে ইলেকট্রিক স্টোর করি, সেটা কিভাবে স্টোর হয়? না, ইলেকট্রিক স্টোর করতে গেলে প্রথমে আমাদের, ধরুন আমাদের চার্জার কি করে? না, চার্জারটা লাগিয়ে আমরা ব্যাটারিকে চার্জ করি, তাহলে আমাদের
বাড়িতে 220 ভোল্ট এসি কারেন্ট আছে। এরপরে আমরা কি লাগাই? চার্জার লাগাই। চার্জার কি করে না, চার্জার এই এসি কারেন্টকে প্রথমে ডিসি কারেন্টে কনভার্ট করে। এটাই হচ্ছে চার্জারের কাজ। ডিসিতে কনভার্ট হলো। এবার ডিসিতে কনভার্ট হওয়ার পরে এটা 220 ভোল্ট ছিল। এবার আমি যে ব্যাটারিটা ব্যবহার করেছি সেটা ধরুন 12 ভোল্টের ব্যাটারি। চার্জার আরেকটা কাজ করে, সেটা হচ্ছে এই 220 ভোল্টটাকে কমিয়ে 12 ভোল্ট করে। মানে চার্জারের দুটো কাজ, একটা হচ্ছে ভোল্টেজটাকে ডাউন করে, আর একটা হচ্ছে এসি কারেন্টকে ডিসি কারেন্টে কনভার্ট করে। তাহলে এখন আমি যেটা পাচ্ছি সেটা ডিসি কারেন্ট। এই ডিসি কারেন্ট দিয়ে আমি কি করব না, একটা ব্যাটারিকে আমি চার্জ করব। এটা তো আমরা করি। এইবার ব্যাটারিকে চার্জ করব, এটার মানে কি? এটা আমরা যখন ব্যাটারি চ্যাপ্টারে যাব তখন আরো ডিটেলস আলোচনা করবো। আমি জাস্ট কনসেপ্ট এখানে বলছি। ব্যাটারিকে চার্জ করে মানে কি? মানে হচ্ছে যখন আমরা ব্যাটারিকে চার্জ করি তখন কি হয় না, ইলেকট্রিক মানে এখানে ডিসি, ইলেকট্রিক এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যায়। এটা কখন না, যখন আমি চার্জ করছি। আর যখন ডিসচার্জ করছি মানে ব্যাটারিটাকে ব্যবহার করছি, তখন উল্টো ঘটনা ঘটে। মানে কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হবে, সেই ইলেকট্রিক এনার্জি দিয়ে আমরা মোটর ঘোরাই বা যা কিছু কাজ করি। তার মানে হলো ইলেকট্রিক যখন আমরা স্টোর করব, করার মানে হলো একটা রাসায়নিক বিক্রিয়া করানো। যে রাসায়নিক বিক্রিয়ায় ওই যে ইলেকট্রন বললাম, মুক্ত ইলেকট্রন, ওই ইলেকট্রনের আদান প্রদান হয়। আদান প্রদান মানে এই যে বললাম যে এই যে H2SO4, এটা মানে কি? এই যে H প্লাস মানে এইচ এর মধ্যে যে ইলেকট্রনটা আছে সেটা বাইরে বেরিয়ে গেছে। এইচ এর মধ্যে ইলেকট্রন বাইরে বেরিয়ে গেছে, সেই জন্য এইচটাকে আমরা H+ লিখেছি। প্লাস মানে কি? একটা প্লাস মানে একটা মাইনাস নেই বলে একটা প্লাস। আর SO4 টু মাইনাস কথা মানে হচ্ছে দুটো ইলেকট্রন এক্সট্রা আছে। তার মানে SO4 এ দুটো ইলেকট্রন বেশি আছে। তার মানে H+ থেকে যে ইলেকট্রনটা বেরিয়ে গেছে সেই ইলেকট্রনটাই SO4 এ গিয়ে ঢুকে গেছে, এরকম একটা বিষয়। তার মানে ইলেকট্রনের যে আদান প্রদান হচ্ছে এটাকেই বলছি রাসায়নিক বিক্রিয়া। তাহলে এই রাসায়নিক বিক্রিয়ার মধ্য দিয়েই আমরা ইলেকট্রিক এনার্জিকে স্টোর করি। তার মানে ইলেকট্রিক এনার্জি অ্যাকচুয়ালি স্টোর হয় না, ইলেকট্রিক এনার্জি দিয়ে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটাই। সেই রাসায়নিক বিক্রিয়াটা যে হচ্ছে সেটাকেই আমরা বলছি ব্যাটারি চার্জ হচ্ছে, যেটা ব্যাটারির মধ্যে হয়। এবার যখন আমি চার্জ করছি তখন রাসায়নিক বিক্রিয়াটা ঠিক যেভাবে হবে, যখন ডিসচার্জ করছি তখন রাসায়নিক বিক্রিয়াটা উল্টো হবে, বিপরীত বিক্রিয়া হবে। যখন চার্জ করছি তখন যে বিক্রিয়াটা হবে, যখন ডিসচার্জ করছি বিপরীত বিক্রিয়া হবে। এটাকেই আমরা বলি যে ব্যাটারি চার্জ করা, ব্যাটারি ডিসচার্জ করা। তার মানে ব্যাটারি চার্জ করা মানে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটানো, যেটা ব্যাটারির মধ্যে হয়। আর এই কারণে ব্যাটারি চার্জ করার সময় ব্যাটারি হিট হয় বা গরম হয়। কেন? রাসায়নিক বিক্রিয়া হলে কিছুটা পরিমাণ তাপ উৎপন্ন হয়, সেই জন্য ব্যাটারিটা হিট হয়। এবং যখন ডিসচার্জ করব তখনও কিন্তু ব্যাটারি গরম হয়, কেন? তখনও রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। নিশ্চয় বুঝতে পারলাম। হ্যাঁ স্যার। এইবার এই রাসায়নিক বিক্রিয়াতে যে ইলেকট্রনের আদান প্রদান, এটা হচ্ছে ডিসি কারেন্ট। এখানে কিন্তু এসির কোনো জায়গাই নেই, কারণ এখানে ইলেকট্রনের যে আদান প্রদানটা হচ্ছে এটা হচ্ছে মানে এখানে মানে ইলেকট্রনের যে আদান প্রদানটা হচ্ছে এটা করতে গেলে আমাকে ডিসি কারেন্টই দিতে হবে। তার মানে ব্যাটারিতে ডিসি কারেন্ট দিলে তবে এর ভেতরে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটবে। এখানে কিন্তু এসি কারেন্ট দিলে কিছুই হবে না, মানে রাসায়নিক বিক্রিয়াই হবে না। এই জন্য ডিসি কারেন্টকে স্টোর করা যায়, এসি কারেন্টকে স্টোর করা যায় না। স্টোর করার মানে হলো রাসায়নিক বিক্রিয়া ঘটানো, যেটা ব্যাটারির মধ্যে ঘটে। এবার কি রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটা আমরা ডিটেলস পরে চ্যাপ্টার আছে, ব্যাটারি চ্যাপ্টারে আমরা আলোচনা করবো। কি ধরনের ব্যাটারি থেকে কি ধরনের বিক্রিয়া ঘটে সেটা আলোচনা করবো। কনসেপ্টটা কি ক্লিয়ার? এসি কারেন্ট কেন স্টোর করা যায় না, আর ডিসি কারেন্ট কেন স্টোর করা যায়? হিন্দু বাবু, হ্যাঁ স্যার। এরপর এরপর আমরা নেক্সট কনসেপ্টে যাচ্ছি। আচ্ছা, বেসিক ইলেকট্রিক সার্কিট। বেসিক ইলেকট্রিক সার্কিটে খুব বেশি বলার কিছু নেই, যে একটা বাল্ব
জ্বালাতে গেলে কি কি লাগে? একটা ব্যাটারি, বাল্ব লাগবে, ব্যাটারি লাগবে, একটা সুইচ লাগবে, আর ইলেকট্রিকের তার লাগবে। এইটুকু জিনিস দিলে আমরা একটা বাল্বকে জ্বালাতে পারবো। এটাকেই বলা হচ্ছে বেসিক ইলেকট্রিক সার্কিট। কি লাগছে তাহলে? সুইচ লাগছে, একটা ব্যাটারি লাগছে, লোড মানে বাল্ব লাগছে, কন্ডাক্টর মানে ইলেকট্রিকের তার লাগছে। এইটুকু জিনিস দিলে আমরা একটা ব্যাটারিকে একটা বাল্বকে জ্বালাতে পারবো। এটাকেই বলা হচ্ছে বেসিক সার্কিট। এখানে বোঝার তেমন কিছু নেই। এইবার এই যে চারটে জিনিস বললাম, ব্যাটারি, সুইচ, কন্ডাক্টর, লোড, এইটাকে আমরা একটু ডিটেলে দেখব। ব্যাটারি, ব্যাটারি মানে কি না, ব্যাটারির ভেতরে এরকম দুটো পাত থাকে। ব্যাটারির ভেতরে এরকম দুটো পাত থাকে, একটাকে বলা হচ্ছে নেগেটিভ পাথ আর একটাকে বলা হচ্ছে পজিটিভ পাথ। তাহলে বুঝতেই পারছি নেগেটিভ পাথ মানে এই পাতে প্রচুর পরিমাণে ইলেকট্রন আছে, এই পাতে প্রচুর পরিমাণে ইলেকট্রন আছে। তাহলে ইলেকট্রন তো নেগেটিভ কণা, তাহলে ইলেকট্রন আছে বলে এটাকে আমরা বলছি পজিটিভ, নেগেটিভ। আর যেখানে ইলেকট্রন নেই, কি বললাম, যেখানে ইলেকট্রন নেই, তাহলে ইলেকট্রন নেই মানে কি, নেগেটিভ নেই, নেগেটিভ নেই মানে আমরা কি বলবো, পজিটিভ আছে। তার মানে যেখানে পজিটিভ বলছি সেটার মানে হলো ওখানে ইলেকট্রন নেই। তাহলে পজিটিভে ইলেকট্রন নেই আর নেগেটিভে ইলেকট্রন আছে। এই দুটো পাথ এখানে ব্যবহার করা হয়। এর নাম আছে, নেগেটিভ পাথটাকে ক্যাথোড বলে আর পজিটিভ পাথটাকে অ্যানোড বলে। তাহলে একটা ব্যাটারির মধ্যে দুটো পাথ থাকে, ওই দুটো পাথ থেকেই কিন্তু একটা পজিটিভ আর একটা নেগেটিভ আমরা দেখতে পাই। মানে ব্যাটারির যে পজিটিভ নেগেটিভ অ্যাকচুয়ালি তার নিচে দুটো পাত আছে, একটাকে পজিটিভ পাথ বলছি, একটাকে নেগেটিভ পাথ বলছি। পজিটিভটাকে বলা হচ্ছে অ্যানোড আর নেগেটিভ পাথটাকে বলা হচ্ছে ক্যাথোড পাথ। ঠিক আছে, এখানে আমরা এইটুকু আলোচনা করি, পরে ডিটেলস আলোচনা করব। এরপরে কন্ডাক্টর। কন্ডাক্টর মানে কি? কন্ডাক্টর মানে হচ্ছে তামার তার, এবং এই তামার তারগুলোকে কেন সরু সরু করে ব্যবহার করা হয় সেটা অলরেডি আমি আলোচনা করেছি। এবং পেঁচানো কেন করা হয় না, পেঁচানো, এই যে পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করেছে না, এটারও কারণ আছে। পেঁচানো করলে এটা ফ্লেক্সিবল হয় এবং অনেক হার্ড, মানে প্রচুর যদি প্রেসার পড়ে তারটা কিন্তু ছিঁড়ে যাবে না। যেমন ধরুন আমাদের যে দড়ি, যে দড়িগুলো ব্যবহার করি, নাইলনের দড়িগুলো, ওখানে দেখবেন সরু সরু দড়ি, তাকে পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করা হয়। আর পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করলে তার স্ট্রেংথটা বৃদ্ধি পায়, এই জন্য পেঁচিয়ে তারগুলো তৈরি করা হয়। সুইচ, সুইচ নিয়ে বলার কিছু নেই। সুইচের দুটো পয়েন্ট হয়, একটাকে বলি অফ কন্ডিশন আর একটাকে বলি অন কন্ডিশন। তার মানে সুইচের কাজ হচ্ছে একটা সার্কিটকে অফ করতে এবং অন করতে সাহায্য করে। লোড, লোড নিয়ে আমাদের বেশ কিছু বিষয় জানার আছে। লোড বিষয়টা কি? লোড বিষয়টা হচ্ছে এই যে আমরা বাল্বটাকে জ্বালাচ্ছি, তাহলে বাল্ব জ্বালাচ্ছি মানে কি, বাল্বটাকে আমরা বলবো এটা একটা লোড। লোড মানে সহজ করে যদি বুঝি, যার মধ্যে ইলেকট্রন সঞ্চিত হতে পারে। কি বললাম? যার মধ্যে ইলেকট্রন সঞ্চিত হতে পারে বা যেটা ইলেকট্রনের উপর নির্ভর করে কাজ করে, সেটাকে আমরা লোড বলবো। যার মধ্যে ইলেকট্রন সঞ্চিত হতে পারে সেটাকে আমরা বলবো লোড। লোড এখানে তিন ধরনের লোড হয়। কখনো কি ভেবেছেন এটা কি? বলুন এটা কি, এটা কিসের ছবি দেখেছেন সবাই? ট্রান্সফরমার। ট্রান্সফর্মার। ট্রান্সফরমারও কিন্তু একটা লোড। এটা কি? মোটর, মোটরও একটা লোড। এটা কি? হিটার, এটাও একটা লোড। এই সবই কিন্তু লোড। এবার লোড গুলোকে ভাগ করা হয়েছে। একটা লোডকে বলা হচ্ছে রেজিস্টিভ ইলেকট্রিক লোড। রেজিস্টিভ ইলেকট্রিক লোড মানে কি? একটা বাল্বের ভেতরে কি থাকে? একটা বাল্বের ভেতরে এবং দুটো তার থাকে। এইবার এখানে কি থাকে না, এখন পেঁচানো একটা তার থাকে। পেঁচানো তারটা কি না, খুব আমাদের চুলের মতো সরু একটা তার, এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করা হয়, নর্মাল যে বাল্ব গুলো হয়। তো এটাকে কি বলেছে? রেজিস্টিভ ইলেকট্রিক লোড। মানেটা কি? প্রত্যেকটার ভেতরে ইন্টারনাল মানেটা বুঝতে হবে। রেজিস্টিভ ইলেকট্রিক লোড মানে কি না, এই তারটা যে চুলের মতো সরু, মানে এই তারটাকে কেটে দিয়ে যদি আমি বড় করি, এরকম অনেক বড় একটা তার হবে।
এবং এই তারটা একদম চুলের মতো সরু। আমরা কি পড়েছিলাম যে কোনো তার যদি খুব সরু হয় তার রেজিস্ট্যান্স কি হবে, বাধা বেশি হবে। তো কোনো তার যদি খুব সরু হয়, যত সরু হবে তত বাধা বেশি হবে, তাই তো? মনে আছে? হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার। তাহলে তার যত সরু হবে তার বাধা তত বেশি হবে। তাহলে বাধা বেশি মানে বাধাটাকে কি বলছি, ইংরেজিতে রেজিস্ট্যান্স বলছি। তাহলে এখানে এই যে তারটা, তার বাধা বেশি বলে সহজে গরম হয়ে যায়, আর গরম হয়ে যায় বলে গরম হয়ে গিয়ে এটা আলো বিচ্ছুরণ করে। এই আলো বিচ্ছুরণটাকেই আমরা বলছি বাল্ব, মানে আলো দিচ্ছে আমাদের। অ্যাকচুয়ালি তারটা গরম হয়ে গিয়ে আলো বিচ্ছুরণ করে। আমরা একটা লোহার তারকে যদি উনুনে গরম করি, দেখবেন লোহার রডটা লাল হয়ে যাবে, আরো গরম করলে সাদা হয়ে যাবে। তাহলে আলটিমেট কি হয় না, যখন সাদা হয়ে যাচ্ছে বা লাল হয়ে যাচ্ছে সেটা আলো বিচ্ছুরণ করছে। কিন্তু তার প্রধান কারণটা কি, রেজিস্ট্যান্স। মানে এই তারের ওয়ার্কিং প্রিন্সিপালটা কি না, রেজিস্ট্যান্সের জন্য তারটা গরম হয়ে যাচ্ছে। এই জন্য এই লোডটাকে বলা হচ্ছে রেজিস্টিভ ইলেকট্রিক্যাল লোড। তার মানে এখানে যে তারটা গরম হচ্ছে তার জন্য কে দায়ী, ইলেকট্রন। ইলেকট্রন নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করছে, বাধা পাচ্ছে, ফলে তারটা গরম হয়ে যাচ্ছে, আলো বিচ্ছুরণ করছে। এই জন্য এটাকে বলা হচ্ছে রেজিস্টিভ লোড। হিটার আর বাল্ব, এটা কি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। ওকে। 2 নম্বর, ক্যাপাসিটিভ ইলেকট্রিক লোড। ক্যাপাসিটিভ মানে কি, ক্যাপাসিটিভ মানে সহজ করে যদি বলি, যার মধ্যে ইলেকট্রন ধরে রাখার ক্যাপাসিটি আছে, মানে ইলেকট্রন ধরে রাখতে পারে। কিরকম, একটা মোটর, এই মোটরে ধরুন 10 মিটার 10 মিটার লম্বা তামার তার এইটুকু জায়গার মধ্যে দেখুন পেঁচিয়ে 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 কয়েলটাকে তৈরি করা হয়েছে। তাহলে 10 মিটার লম্বা তামার তারকে এই ছোট্ট জায়গার মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করা হয়েছে। তার মানে এই পেঁচানো যে তামার তার আছে, তাহলে পেঁচানো তামার তারে ইলেকট্রন ধরে রাখার ক্ষমতা বেশি, তো তাই না? মানে অনেক বেশি ইলেকট্রনকে ধরে রাখতে পারবে বলেই অনেক লম্বা একটা তামার তারকে পেঁচিয়ে পেঁচিয়ে ছোট্ট জায়গার মধ্যে তৈরি করা হয়। এটাকেই আমরা বলি কয়েল। যেহেতু এখানে ইলেকট্রন ধরে রাখার ক্ষমতা আছে, সেই জন্য এই ধরনের লোডকে বলা হচ্ছে ক্যাপাসিটিভ ইলেকট্রিক লোড। ক্যাপাসিটি মানে ইলেকট্রন ধরে রাখার ক্ষমতার উপর ভিত্তি করে কাজ করে। এই কয়েলটাকে যত মোটা করব, যত প্যাঁচ বেশি দেব, সেই মোটরের ক্ষমতা তত বেশি হবে। ঠিক আছে? ক্যাপাসিটিভ ইলেকট্রিক লোডটা ক্লিয়ার সবার? রিপ্লাই করুন। চন্দন হ্যাঁ বাবু, স্যার। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। ঠিক আছে, পূর্ণগুলো। আচ্ছা, আপনি কি প্রেজেন্ট দিলেন? হ্যাঁ স্যার দিয়েছি। দিয়েছেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমাদের তাহলে ক্যাপাসিটিভ ইলেকট্রিক লোড বুঝতে না পারলে বলবেন। এরপরে কি বলেছে, ইন্ডাকটিভ ইলেকট্রিক্যাল লোড। ইন্ডাকটিভ ইলেকট্রিক্যাল লোড মানে কি, এখানে ইন্ডাকটিভ এফেক্ট এইটার উপর বেস করে এই ট্রান্সফরমার কাজ করে। সেই বিষয়টা কিরকম, সেই বিষয়টা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট জিনিসটা কি। ধরুন একটা এরকম কয়েল নিয়েছি, একটা কয়েল নিয়েছি, এই কয়েলে আমি পজিটিভ আর নেগেটিভ তড়িৎ সাপ্লাই দিয়েছি, মানে কয়েলে তড়িৎ সাপ্লাই দিয়েছি। এরপর এরই পাশে আমি আর একটা কয়েল নিয়েছি, এই কয়েলে যদি একটা এলইডি বাল্ব লাগিয়ে দিই, দেখা যাবে এলইডি বাল্বটা জ্বলছে। মানে এখানে ধরুন আমি 5 ভোল্ট সাপ্লাই দিয়েছি, এটা হচ্ছে এ কয়েল। তাহলে এ কয়েলে 5 ভোল্ট সাপ্লাই দিয়েছি, বি কয়েলে কোনো সাপ্লাই দিয়েছি কি, বি কয়েলে দেখুন কোনো সাপ্লাই নেই, এমনি একটা কয়েল। এবং সেই কয়েল থেকে একটা এলইডি বাল্বকে লাগিয়ে দিয়েছি। এবং দুটো কয়েলের মাঝখানে দেখুন ফাঁকা, মানে দুটো কয়েলের মধ্যে কিন্তু কোনো জোড়া নেই, সংযোগ নেই, অথচ এলইডি বাল্বটা জ্বলছে। এটা জ্বলছে কেন না, এই যে একটা কয়েলে তড়িৎ প্রবাহ দিলে ওই কয়েল থেকে আরেকটা কয়েলে অটোমেটিক তড়িৎটা ট্রান্সফার হয়ে যাবে।
যদি ওই কয়েলটা কাছাকাছি থাকে। আর ইলেকট্রিকটা ট্রান্সফার হচ্ছে বলেই এখানে এলইডি বাল্বটা জ্বলছে। এই যে ঘটনাটা, এই ঘটনাটা একজন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন। এই ঘটনাটাকে বলা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্ট। এই যে একটা কয়েলে তড়িৎ দিলে সেই কয়েলের তড়িৎটা আরেকটা কয়েলে অটোমেটিক চলে যাবে কোনো কানেকশন ছাড়া। এই ঘটনাটাকেই বলা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। এটাকে কার সঙ্গে তুলনা করবো? তোমরা চুম্বক। একটা চুম্বকের কাছে যদি একটা পেরেক রাখি, দেখুন পেরেক আর চুম্বকের মধ্যে টাচ নেই, কিন্তু গ্যাপ আছে, তাও কিন্তু পেরেকটাকে টানবে। কেন না? চুম্বক তার চারিদিকে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করেছে। মানে চুম্বকের চারিদিকে একটা ক্ষেত্র, মানে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ওই লোহার পিনটাকে নিয়ে এলে ও টানবে। ঠিক এখানেও তড়িতের ক্ষেত্র একই জিনিস। এই যে কয়েলটা নিয়েছি, এই কয়েলের যখনই তড়িৎ সাপ্লাই করব, কয়েলের চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমি অন্য একটা কয়েল নিয়ে আসি, তাহলে ওই চুম্বকের মতো তড়িৎটা ওই অন্য কয়েলে ট্রান্সফার হয়ে যাবে। ট্রান্সফার হয়ে গেছে বলেই এখানে কিন্তু এলইডি বাল্বটা জ্বলছে। এই ঘটনাটাকে বলা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। মানে এই নিয়মের উপর ভিত্তি করে ট্রান্সফর্মার কাজ করে। ট্রান্সফর্মার ইন ডিটেল পরে আলোচনা করবো আমরা। ট্রান্সফর্মার এই নিয়মে কাজ করে, সেই জন্য এই লোডটাকে বলা হচ্ছে ইন্ডাকটিভ ইলেকট্রিক লোড। ক্লিয়ার? রিপ্লাই করুন। ওকে স্যার। হ্যাঁ স্যার, ক্লিয়ার। এরপরে কি আছে? স্যার যে কয়েলটা ছবিটা দেখালেন, কয়েলটা পুরো দেখাবো। হুম, এই কয়েলটা না, যেটা এই ইন্ডাকটিভ, হ্যাঁ 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 হ্যাঁ, ইন্ডাকটিভ যেটা কয়েলটা আছে না হ্যাঁ কপারের, হ্যাঁ এই কয়েলগুলো বেশিরভাগ আপনার হাই ভোল্টেজ মাদার বোর্ডে থাকে। ঠিক আছে, কিসের হ্যাঁ, জন্য দাদা বলতে পারবেন? বুঝতে পারলাম না, বলুন একবার। এই কয়েলগুলো হুম হুম, বেশিরভাগ হাই ভোল্টেজ যেটা ইউনিট হয় গাড়ির, আমাদের কমার্শিয়াল ভেহিকুলের হাই ভোল্টেজ কমার্শিয়াল ভেহিকুলের মাদার বোর্ডে থাকে। হ্যাঁ। তো ওটার কাজটা কি, কিসের জন্য, সেটা কি বলতে পারবেন? মাদার বোর্ডে যে কয়েলটা থাকে সেটা এরকম টাইপের একটা কয়েল থাকে, তাই তো? এই যে এইরকম টাইপের। হ্যাঁ 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 হ্যাঁ, রাউন্ড টাইপের যেটা আছে ওটা আপনার ইনসুলেট করা থাকে পুরোটা। ওটা মানে মাদার বোর্ড মানে সার্কিট বোর্ডে থাকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সার্কিট বোর্ডে। একদম। তো সার্কিট বোর্ডে যেটা থাকে সেটার ওই ইন্ডাকটিভ এফেক্ট যেটা বললাম, ওই ওই কারণেই হুম, থাকে, ঠিক আছে? এইবার পার্টিকুলার সার্কিটে এই কয়েলটা কি কাজ করে সেটা ইলেকট্রনিক্স এর যে পার্ট আছে তখন এটা আলোচনা করব। হুম, এবং এটা প্র্যাকটিক্যালে এই কয়েলটা আপনাদের দেখানো হবে। প্র্যাকটিক্যালের সময় এটা আপনাদের পুরো বোঝানো হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে। ইলেকট্রনিক্স এর যে পার্টটা আছে সেটা এই পার্টটা আপনাকে দেখাবে। এটা কলল বাবু যখন আপনাদের প্র্যাকটিক্যালটা করাবেন তখন এই এই জিনিসটা দেখানো হবে। এটার সার্কিট বোর্ডে কি কাজ করে, সার্কিট বোর্ডে এর গুরুত্বটা কি, সেটা স্যার বলবে। ঠিক আছে? আমরা এখন শুধুমাত্র প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে আলোচনা করছি, জাস্ট বেসিক ঠিক আছে কনসেপ্টের উপর। স্যার। আমরা সার্কিটে যাচ্ছি না এক্ষুনি। এরপরে কি আছে? ওকে স্যার। ইলেকট্রিক ফিউজ। ইলেকট্রিক ফিউজ, ফিউজের কাজ কি? না, ফিউজের মধ্যে কি থাকে না, ফিউজের মধ্যে সরু একটা ইলেকট্রিকের তার থাকে। এইবার কিভাবে কাজ করে এটা আবার জানি সবাই। ধরুন এই একটা মোটা তার, এই একটা মোটা তার, এই দুটো মোটা তারের মাঝখানে আমি একটা সরু তার দিয়ে দিয়েছি। এতে কি হবে? ধরুন এই তারের মধ্য দিয়ে আমি 10 অ্যাম্পিয়ার তড়িৎ পাঠাচ্ছি। এইবার এই যে সরু তার, এই সরু তারের মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ সর্বোচ্চ যেতে পারে। এইবার হঠাৎ করে যদি আমি 20 অ্যাম্পিয়ার পাঠিয়ে দিই, তখন এই সরু তারের মধ্য দিয়ে যখন 20 অ্যাম্পিয়ার তড়িৎ যাবে, 20 অ্যাম্পিয়ার মানে কি, 1 সেকেন্ডে 20টা করে ইলেকট্রন যাচ্ছে। তাহলে কি হবে? এই সরু তারটা গরম হয়ে যাবে, গরম হয়ে গিয়ে তারটা গলে যাবে। তারটা গলে যাওয়া মানে কি, কানেকশনটা বিচ্ছিন্ন হয়ে যাবে। তার মানে টোটাল সার্কিটে একটা ছোট পার্টে ফিউজ লাগানো হয়। ফিউজ লাগানোর মানে হচ্ছে একটা সরু তার থাকবে, যে তারটা নির্দিষ্ট অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট গেলেই ও গলে যাবে। এবার এই তারটা গলে গেলে সুবিধাটা কি, না তারটা গলে গেলে মোটরটা আমার বেঁচে যাবে। মানে এইটুকু অংশ আমার গলে গেছে, ফিউজটাকে আমি চেঞ্জ করে দেবো। একটা ফিউজের দাম 4 টাকা 5 টাকা, কিন্তু একটা মোটর কয়েক হাজার টাকা দাম।
ফলে এই ফিউজটা আমার ওই মোটরের কানেকশনটাকে ডিসকানেক্ট করে দিচ্ছে। এটাই হচ্ছে ফিউজের বেসিক ফাংশন। এবার এই ফিউজের যে তারটা বললাম, এই তারটা কি দিয়ে তৈরি করা হয়, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। ফিউজে যে তারটা তৈরি করা হয় সেটা কিন্তু টিন টিন ধাতু দিয়ে তৈরি করা হয়, বা অ্যালয় অফ কপার এন্ড টিন, মানে কপার এবং টিন এই দুটো ধাতুকে মিশিয়ে একটা অ্যালয় ধাতু তৈরি করা হয়, একটা মিশ্র ধাতু তৈরি করা হয়, সেটা দিয়ে এই ফিউজটা তৈরি করা হয়, ফিউজের যে তারটা এটা তৈরি করা হয়। এবার ফিউজ বিভিন্ন রকম আছে, ফিউজের ডিটেলস আমরা পরে দেখবো। ফিউজ বিভিন্ন ধরনের হয়, এই ফিউজটাকে বলা হচ্ছে সিলিন্ড্রিক্যাল ফিউজ। সিলিন্ড্রিক্যাল ফিউজ সিলিন্ড্রিক্যাল ফিউজ মানে দেখুন সিলিন্ডারের মতো দেখতে, গোল লম্বা। সিলিন্ড্রিক্যাল ফিউজ এটা কোথায় বার করা হয়? ইনভার্টারে, ইলেকট্রিকের যন্ত্রাংশে, কম্পিউটারে এই ধরনের ফিউজ বার করা হয়। স্যার, হ্যাঁ। তো বলছি স্যার বাড়ির ওই বোর্ডের মধ্যেও তো থাকে। না, বোর্ডের মধ্যে এই ফিউজ থাকে না, বোর্ডের মধ্যে এই ফিউজ থাকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। বোর্ডের মধ্যে এই ফিউজ থাকে। এই ফিউজটা ইলেকট্রনিক্স কম্পোনেন্টে বেশিরভাগ ইউজ করা হয়। আর এই ফিউজটাকে বলা হচ্ছে ফ্ল্যাট ফিউজ। ফ্ল্যাট মানে চওড়া, ফ্ল্যাট ফিউজ, ফ্ল্যাটের মতো দেখতে, ফ্ল্যাট ফিউজ বলে। এই ফিউজটা কি বলে, এটাকে অটোমোবাইলের ফিউজও বলে। কেন? এই ফিউজটা আমরা গাড়িতে দেখতে পাবো, এটা অনলি গাড়িতেই দেখা যায়, অন্যান্য ক্ষেত্রে খুব বেশি ব্যবহার করা হয় না। আর কি আছে? এটা হচ্ছে নর্মাল ফিউজ। এই যে এইখানে একটা ইলেকট্রিকের তার লাগিয়ে দিয়ে এইখানে চেপে দিলে কানেকশনটা হয়ে যাবে। এই ফিউজটা আমরা বাড়ির বোর্ডে বা মেন যে জাম্পার বক্স বা মেন সুইচ বক্স, সেখানে আমরা এই ফিউজটা ব্যবহার করব। এই হচ্ছে ফিউজের বিষয়। কিভাবে ব্যবহার করেছে দেখুন, দেখুন এখানে অনেকগুলো তার আছে, এই প্রত্যেকটা তারে একটা করে ফিউজ বার করেছে। কোনো একটা তারে যদি তড়িৎ প্রবাহ বেড়ে যায়, তখন ওই ফিউজটা কেটে যাবে, কেটে গিয়ে সার্কিটটাকে বন্ধ করবে। এইটা হচ্ছে ফিউজের বেসিক ফাংশন। এটা খুব বেশি মানে কঠিন কোনো ব্যাপার নেই। এবার এখানে আরো বিষয় আছে, সেটা পরে আলোচনা হবে। এই ফিউজের জায়গায় এখন কি এসছে? এমসিবি। এমসিবি কি কাজ করে না, ফিউজটা কি হঠাৎ করে তড়িৎ প্রবাহ বেড়ে গেলে তখন ফিউজটা কেটে যাবে, কিন্তু এমসিবি এই ফিউজের মতোই কাজ করে, কিন্তু ফিউজের থেকে অনেক আধুনিক টেকনোলজি এমসিবি তে ব্যবহার করা হয়েছে। এমসিবি আমরা পরে পুরো কনস্ট্রাকশন পড়বো, এমসিবি কিভাবে ওয়ার্কিং করে। তো ফিউজের আপডেট ভার্সন বলতে পারি এমসিবি। এটা কি হয় না, ফিউজটা যখন গলে যায় আবার নতুন ফিউজ লাগাতে হয়। এমসিবি কি সুবিধা না, যখনই হঠাৎ করে অ্যাম্পিয়ার বেড়ে যাবে, তখনই এমসিবি কি হবে, ট্রিপ করে মানে পড়ে যাবে, অফ হয়ে যাবে, আবার হাত দিয়ে তুলে দিলে আবার অন হয়ে যাবে। কারণ এখানে বারবার চেঞ্জ করার দরকার পড়ে না, এবং এই এমসিবি ফিউজের থেকে অনেক অ্যাকুরেট, অনেক নিখুঁত ভাবে কাজ করতে পারে। এই জন্য এমসিবি ব্যবহার করা হয়, বর্তমানে আর ফিউজ ব্যবহার করা হয়। এখনকার মানে নতুন হাউস ওয়ারিং দেখলে সেখানে আমরা ফিউজ দেখতেই পাবো না। আচ্ছা, একটা অ্যানাউন্সমেন্ট আছে, একটু আমি বলে নিচ্ছি ছোট্ট করে। সেটা হচ্ছে আপনাদের ইভির ওপরে একটা 1 মান্থের ট্রেনিং করানো হবে, সেটা ফ্রি অফ কস্ট। তার জন্য আলাদা সার্টিফিকেট পাবেন, আলাদা বই পাবেন। এটা হচ্ছে জিটিটি ফাউন্ডেশন এবং উৎকর্ষ ট্রেনিং কাউন্সিল, এই দুজনের কোলাবোরেশনে এটা করানো হচ্ছে। মানে ইন জেনারেল এটা যে কেউ 18 থেকে 60-এর মধ্যে বয়স হলে যে কেউ করতে পারে, ফ্রি অফ কস্ট। এবার যেহেতু আপনারা অলরেডি লং টার্ম কোর্স করছেন, তো আপনারাও করতে পারবেন, এবং তার জন্য যেহেতু বই সার্টিফিকেট সবই ফ্রি অফ কস্ট পাবেন, তো সেটা আমি সবাইকেই বলবো করে নেওয়ার জন্য। এর জন্য ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টস আপনারা যেগুলো পাঠিয়েছেন আমি এবার চেক করে নেব, যার যে ডকুমেন্টস গুলো রিকোয়ারমেন্ট আছে সেটা আপনাদের হোয়াটসঅ্যাপ করে দেবো। সেই ডকুমেন্টস গুলো প্রপারলি স্ক্যান করে পাঠাবেন, মানে আপনারা যে ডকুমেন্টসটা পাঠাবেন সেটা এখানে প্রিন্ট আউট করে জমা করতে হবে, তাহলে আপনারা এই 1 মান্থের ট্রেনিংটা করতে পারবেন। এছাড়া আপনাদের যে সমস্ত বন্ধু বান্ধব আছে যারা এখনো পর্যন্ত ইভি ট্রেনিং করেনি বা নর্মাল যে অন্যান্য অটোমোবাইল বা অন্যান্য সেক্টরে কাজ করছে, তো তারাও চাইলে এটা করতে পারে। এটা হচ্ছে একটা ব্যাচে 40 জন পারমিটেড। আমি গ্রুপে আপনাদের একটা লিংক দিয়ে দেবো ফর্ম ফিল আপের জন্য, যারা ইন্টারেস্টেড তাদেরকে শেয়ার করে দেবেন, তারা ফিল আপ করলে এটা করতে পারবে। আর ক্লাসটা হচ্ছে এই একই রকম ব্লেন্ডেড মোডেই করতে পারবে,
মানে থিওরি ক্লাসগুলো অনলাইনে থাকবে, আর প্র্যাকটিক্যালের জন্য একদিন তারা অফলাইনে আসতে হবে, এবং সেটা আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু আসাটা বেস্ট। তো সেই বিষয়টা আমি আরো ডিটেলস আপনাদের গ্রুপে জানিয়ে দেবো, এবং টোটাল সিলেবাস কি থাকবে এভরিথিং সবটাই আমি জানিয়ে দেবো, ঠিক আছে? তো আপনাদের যারা বন্ধু বান্ধব আছে, যারা আপনাদের কলিগ আছে, তাদেরকে অবশ্যই বলবেন, যেহেতু ফ্রি অফ কস্ট অনায়াসে করতে পারে, এটা করলে ইভির একটা বেসিক নলেজ হয়ে যাবে, একটা বেসিক কনসেপ্ট হয়ে যাবে যে ইভির মধ্যে কি থাকে, কিভাবে ফাংশন করে, একটা বেসিক কনসেপ্ট তৈরি হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারলেন? রিপ্লাই করুন। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। আমি পরে ওটা ডিটেলস বলে দেবো। এরপরে আসছি আমরা সিরিজ এবং প্যারালাল সার্কিট। হ্যাঁ, কিছু বলছে? সিরিজ এবং প্যারালাল, সিরিজ এবং প্যারালাল বিষয়টা কি, সেটা হয়ে গেলে আমাদের এখানে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আজকে। সিরিজ এবং প্যারালাল ব্যাপারটা কি? আচ্ছা, এটা এইভাবে আলোচনা না করে আমি ব্যাটারি দিয়ে আলোচনা করছি, তাহলে বিষয়টা সহজ হবে। দেখুন, এখানে আমি 12 ভোল্টের 4টে ব্যাটারি নিয়েছি, 12 ভোল্টের 4টে ব্যাটারি নিয়েছি। কিভাবে কানেকশন করেছি? এটা 1 নম্বর ব্যাটারি, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। 1 নম্বর ব্যাটারির যে পজিটিভ লাইন, 1 নম্বর ব্যাটারি যেটা পজিটিভ লাইন, সে একবারে ফার্স্ট যে পজিটিভ লাইন সেটাকে বের করে নিয়েছি। এবার নেগেটিভ লাইনটাকে আমি 2 নম্বর ব্যাটারির পজিটিভে লাগিয়েছি। এবার 2 নম্বর ব্যাটারির নেগেটিভটাকে 3 নম্বর ব্যাটারির পজিটিভে লাগিয়েছি। 3 নম্বরের নেগেটিভটাকে 4 নম্বরের পজিটিভে লাগিয়েছি, এবং 4 নম্বরের যে নেগেটিভ লাস্টের, সেখান থেকে একটা নেগেটিভ বের করে নিয়েছি। তার মানে 1 নম্বর ব্যাটারির এটা পজিটিভ, আর 4 নম্বর ব্যাটারির এটা নেগেটিভ। এবার এই দুটো অংশে, মানে এই পজিটিভ আর এই নেগেটিভ, এখানে যদি একটা মাল্টিমিটার লাগাই, একটা মাল্টিমিটার দিয়ে চেক করি, তাহলে কত ভোল্টেজ দেখতে পাবো? বলুন, সবাই জানেন? 48 বলুন। 48। 48 হবে তো স্যার। 48 স্যার। একদম একদম 48। আচ্ছা, এখন কে জয়েন করলেন এবার রিপ্লাই করুন। এক্ষুনি কে জয়েন করলেন? স্যার শুভময় ঘোষ স্যার। শুভময় ঘোষ। ঠিক আছে। ওকে, আমি জয়েন করে দিয়েছি। 48 ভোল্ট। আচ্ছা, এটা পেলাম 48 ভোল্ট। এইবার প্রত্যেকটা ব্যাটারি হচ্ছে 5 অ্যাম্পিয়ার করে, 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার, 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার। এবার মাল্টিমিটারে ভোল্টেজটা 48 পেলাম, অ্যাম্পিয়ারটা কত পাবো? 5 অ্যাম্পিয়ার পাঁচ পাবো। সবাই কি একমত 5 অ্যাম্পিয়ার পাবো? হ্যাঁ স্যার 5 এমপিয়ারই থাকবে। 5 অ্যাম্পিয়ার থাকবে। তার মানে এখানে ভোল্টেজটা বৃদ্ধি পেল, অ্যাম্পিয়ারটা কিন্তু চেঞ্জ হলো না। এইটাকে কি কানেকশন বলবো? মানে এই যে ব্যাটারিটা কানেক্ট করেছি, এই কানেকশনটাকে কি কানেকশন বলে? সিরিজ। সিরিজ সিরিজ কানেকশন। কানেকশন। এটা একবারে সহজ একটা বিষয়। তো এটা কি বোঝানোর কোনো দরকার আছে? সবাই কি জানে এটা? এইভাবে যদি ব্যাটারিকে কানেকশন করি, এই কানেকশনটাকে সিরিজ কানেকশন বলবো। আর সিরিজ কানেকশন করলে ভোল্টেজটা বাড়বে, অ্যাম্পিয়ারের কোনো পরিবর্তন হবে না। সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইবার এখানে অ্যাম্পিয়ারের কোনো পরিবর্তন হচ্ছে না হ্যাঁ, কেন সেটা, হ্যাঁ, অ্যাম্পিয়ারের যে কোনো পরিবর্তন হচ্ছে না সেটা একটা উল্টো দিক থেকে একটু বুঝিয়ে দিচ্ছি, যাতে এটার মুখস্থ করা দরকার এমনি মনে থেকে যাবে। দেখুন, 1 নম্বর ব্যাটারিটা যদি 5 অ্যাম্পিয়ার হয়, তাহলে আমার এই তার দিয়ে 5 অ্যাম্পিয়ার যাবে। 2 নম্বর ব্যাটারিটা যদি 5 অ্যাম্পিয়ার হয়, এই তার দিয়ে 5 অ্যাম্পিয়ারই যাবে, তাই না? 5 অ্যাম্পিয়ারের ব্যাটারি ভেতর থেকে তো 10 অ্যাম্পিয়ার যেতে পারবে না। তাই প্রত্যেকটা ব্যাটারি যেহেতু 5 অ্যাম্পিয়ার, ফলে তারের ভেতর থেকে কিন্তু 5 অ্যাম্পিয়ারই যাবে। কেন না, এখানে রাস্তাটা কিন্তু একটাই, মানে 1 নম্বর ব্যাটারি থেকে যে ইলেকট্রনটা যাচ্ছে 2 নম্বর ব্যাটারিতে, রাস্তা তো একটাই। আবার 2 নম্বর থেকে যে ইলেকট্রনটা 3 নম্বরে যাচ্ছে, রাস্তা তো একটাই। রাস্তা যেহেতু একটা, এই জন্য ইলেকট্রন যাওয়ার রাস্তা যেহেতু একটা, সেই জন্য অ্যাম্পিয়ারের কোনো পরিবর্তন হবে না।
বুঝতে পারলেন? এই জন্য এখানে অ্যাম্পিয়ারের কোনো পরিবর্তন হয়নি, কারণ একটাই রাস্তা দিয়ে তো ইলেকট্রন যাচ্ছে, এই জন্য এখানে অ্যাম্পিয়ারের কোনো পরিবর্তন হয়নি। এটা একটু মনে রাখার টেকনিক। নেক্সট, এইবার আমরা প্যারালাল কানেকশন করব। এখানে দেখুন 1 নম্বর ব্যাটারি, 2 নম্বর ব্যাটারি, 3 নম্বর, 4 নম্বর, আমি এটা আলোচনা করছি। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 4টে ব্যাটারি। কিভাবে কানেকশন করেছি? 1 নম্বর ব্যাটারির পজিটিভ 2 নম্বর ব্যাটারির পজিটিভে লাগিয়েছি, 2 নম্বরের পজিটিভ 3 নম্বরের পজিটিভে লাগিয়েছি, 3 নম্বরের পজিটিভ 4 নম্বরে লাগিয়েছি, 4 নম্বর থেকে আমি একটা মেন পজিটিভ বের করেছি। মানে পজিটিভ গুলো সব একদিকে কানেকশন করেছি, আর একই রকম ভাবে নেগেটিভটাকেও আমরা একদিকে কানেকশন করেছি, করে একটা মেন নেগেটিভ বের করেছি। তাহলে সব পজিটিভ গুলোকে একসঙ্গে কানেকশন করে একটা মেন পজিটিভ বের করেছি, সব নেগেটিভ গুলোকে কানেকশন করে মেন নেগেটিভ বের করেছি। এখন প্রত্যেকটা ব্যাটারি 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার করে প্রত্যেকটা ব্যাটারি। তাহলে এই পজিটিভ আর এই নেগেটিভ এখানে কত ভোল্টেজ আমরা পাবো? প্রত্যেকটা ব্যাটারি 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার, এখানে আমরা কত পাবো? 12 ভোল্ট পাবো। তাহলে 12 ভোল্ট পাচ্ছি, অ্যাম্পিয়ার কত পাবো? প্রত্যেকটা হচ্ছে 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার করে 20 অ্যাম্পিয়ার। মানে চারটে ব্যাটারি, প্রত্যেকটা ব্যাটারিতে যদি 5 অ্যাম্পিয়ার করে হয়, তাহলে 5 অ্যাম্পিয়ার করে যোগ হয়ে গিয়ে কত হবে? 20 অ্যাম্পিয়ার হবে। তাহলে 12 ভোল্ট 20 অ্যাম্পিয়ার। এই কানেকশনটাকে কি বলবো? এটা কি কানেকশন? প্যারালাল। 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 তার মানে সব পজিটিভ গুলোকে কানেকশন করে যদি একটা পজিটিভ বের করি, সব নেগেটিভ গুলোকে কানেকশন করে যদি নেগেটিভ বের করি, এইভাবে কানেকশন করলে এটাকে বলবো প্যারালাল কানেকশন। প্যারালাল কানেকশন করলে ভোল্টেজটা বৃদ্ধি পাবে না, মানে ভোল্টেজটা একই থাকবে, কিন্তু তড়িৎ প্রবাহটা বৃদ্ধি পাবে। এটা কেন হচ্ছে? একটু উল্টো দিক থেকে মনে করানোর চেষ্টা করি, তাহলে জিনিসটা ইজিলি মনে থাকবে। দেখুন, এই ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ, এটা কত ভোল্ট? 12 ভোল্ট। 2 নম্বর ব্যাটারি এদিকটা পজিটিভ এদিকটা নেগেটিভ, কত ভোল্ট হবে? 12 ভোল্ট। তাহলে প্রত্যেকটা ব্যাটারি যদি 12 ভোল্ট হয়, তাহলে এই তারগুলোকেই তো যোগ করেছি। তার মানে এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এটা একই পয়েন্ট না আলাদা পয়েন্ট? বলুন। এই যে পয়েন্ট গুলো বললাম, এই পয়েন্ট গুলো একই পয়েন্ট না আলাদা পয়েন্ট? একই পয়েন্ট। একই পয়েন্ট। দেখুন ভালো করে লক্ষ্য করুন, এটা কিন্তু একটা তার আঁকি, ধরুন এটা একটা ইলেকট্রিকের তার। তো তাহলে একটা ইলেকট্রিকের তার, এই পার্ট মানে এই পয়েন্টটাকে যে বিন্দু বলবো, এটাও তো একই, এটা ইলেকট্রিকের তারই তো, এটা আলটিমেট। মানে একটা ইলেকট্রিকের তারে এটা বিভিন্ন পয়েন্ট, তার মানে প্রত্যেকটা পয়েন্ট আলটিমেট একই। তার মানে আলটিমেট কি হলো না, এই পজিটিভ আর এই নেগেটিভ যে পয়েন্টটা, সেটা প্রত্যেকটা ব্যাটারির পজিটিভ নেগেটিভ পয়েন্টই। তাহলে প্রত্যেকটা ব্যাটারি পজিটিভ নেগেটিভে যদি 12 ভোল্ট পাই, তাহলে এখানে মেন পজিটিভ মেন নেগেটিভে কি পাবো? 12 ভোল্টই পাবো, ভোল্টেজের কোনো পরিবর্তন হবে না, তাই না? বুঝতে পারলেন? হ্যাঁ স্যার, বুঝে গেছি। এবার তড়িৎ প্রবাহটা কি করে বেড়েছে এটা বলছি। দেখুন, এই যে মোটা তারটা এঁকেছি, দেখুন এই ব্যাটারি থেকে, লাল কালি দিচ্ছি, এই ব্যাটারি থেকে 5 অ্যাম্পিয়ার তড়িৎ আসছে, এই ব্যাটারি থেকে 5 অ্যাম্পিয়ার তড়িৎ আসছে, এই ব্যাটারি থেকে 5 অ্যাম্পিয়ার তড়িৎ আসছে, এই ব্যাটারি থেকে 5 অ্যাম্পিয়ার তড়িৎ আসছে। তাহলে এখানে চারটে রাস্তা থেকে 5 অ্যাম্পিয়ার তড়িৎ আসছে। সেই চারটে রাস্তা একটা রাস্তাতে মিলিত হয়েছে। তার মানে এখানে মেন যে পজিটিভটা পেয়েছি, তাহলে এখানে টোটাল কত হবে? 20 অ্যাম্পিয়ার হবে, তাই না? চারটে রাস্তা তো একটা বড় রাস্তায় মিলেছে, তাহলে চারটে রাস্তা থেকে যদি 5 অ্যাম্পিয়ার আসে, তাহলে বড় রাস্তায় আমি কত অ্যাম্পিয়ার পাবো? 20 অ্যাম্পিয়ার পাবো, তাই না? তাই তো? মানে ধরুন চারটে রাস্তা থেকে 5 জন করে আসছে, তাহলে বড় রাস্তায় কজন হাঁটবে? 20 জন হাঁটবে, তাই তো? রিপ্লাই করুন
সাধারণ বুঝতে পেরেছো? ইয়েস স্যার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তো এই জন্য প্যারালাল কানেকশন করলে তড়িৎ প্রবাহটা বাড়বে, ভোল্টেজটা বাড়বে না। তাহলে এই যে বিষয়টা এখন কি আর মুখস্থ করতে হবে, এখন এমনি মনে থাকবে। সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। তাহলে প্যারালাল কানেকশন আর সিরিজ কানেকশন এটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। শুধু আমাদেরকে মনে রাখতে হবে সিরিজ কানেকশনে ভোল্টেজ বাড়ে, অ্যাম্পিয়ারে কোনো পরিবর্তন হয় না, আর প্যারালাল কানেকশনে অ্যাম্পিয়ার বাড়ে, ভোল্টেজের কোনো পরিবর্তন হয় না। ব্যাস এইটুকু মনে রাখলেই হবে, আর কিছু মনে রাখতে হবে। একেবারে লাস্ট টপিক আলোচনা করছি। কি বলেন? সিরিজ কানেকশনে কিটা? প্যারালাল কানেকশনে অ্যাম্পিয়ারটা বৃদ্ধি পায়, অ্যাম্পিয়ারটা বৃদ্ধি পাবে, ভোল্টেজের কোনো পরিবর্তন হবে না। এটা প্যারালাল কানেকশন। আর সিরিজ কানেকশনের ক্ষেত্রে ভোল্টেজটা বৃদ্ধি পাবে, অ্যাম্পিয়ারের কোনো পরিবর্তন হবে না। ওকে স্যার। ব্যাস এইটাই শুধু মনে রাখতে হবে। এটা মনে রাখার পেছনে যে টেকনিক্যাল পার্টটা আছে সেটা বললাম, এবং কিভাবে মনে রাখবো সেই টিক্সটাও বললাম। এখানে একটা রাস্তা মানে ইলেকট্রন যাওয়ার যদি একটা রাস্তা হয় তড়িৎ প্রবাহ বাড়বে না। আর এখানে কি চারটে রাস্তা বড় রাস্তায় মিলিত হয়েছে, সেই জন্য অটোমেটিক চারটে রাস্তা থেকে 5টা করে ইলেকট্রন এলে বড় রাস্তায় 20টা করে ইলেকট্রন যাবে, এই জন্য এখানে তড়িৎ প্রবাহ বাড়বে। হ্যাঁ স্যার। এরপরে আমরা একবার লাস্ট টপিক আলোচনা করছি। এটা কি? এটা হচ্ছে এটা আপনাদের ফার্স্ট ক্লাসে একজন কোশ্চেন করেছিলেন যে কোন জায়গায় কিরকম তার দেবো, মানে ধরুন এসি লাগালে তার কি হবে, মোটা হবে। ফ্রিজ লাগালে তার মোটা হবে, কিন্তু যদি আমি পাখা লাগাই, যদি এমনি টিউব লাইট লাগাই, সেখানে তারটা সরু হবে। তাহলে আমি কিভাবে সিলেকশন করব যে কোথায় কত মোটা তার দেব? আমি বলেছিলাম এটার একটা ক্যালকুলেশন আছে। এই ক্যালকুলেশনটা শিখে গেলে আমরা নিজেরাই ডিসিশন নিতে পারবো। আমরা নর্মালি হাউস ওয়ারিং এর একটু অভিজ্ঞতা নিই। যদি টিউব লাইট লাগাই সেখানে 0.75 মিলিমিটারের তার ব্যবহার করা হয়। যদি ফ্যান লাগাই ফ্যানে 1 মিলিমিটারের তার ব্যবহার করা হয়। আচ্ছা, যদি ফ্রিজ, গিজার এইগুলো ব্যবহার করি তাহলে সেখানে 2 না হলেও চলে, 2 mm এর তার ব্যবহার করি। আর যদি এসি লাগাই সেখানে 2.5 mm এর তার ব্যবহার করা হয়, 2.5 mm মোটা তার। আর মেন যে ফিউজ বক্স মানে মানে একটা ঘরের যে মেন জাম্পার বক্স থাকবে যেখানে সমস্ত ইলেকট্রিকের কানেকশন যুক্ত হয়ে যাবে, সেই ফিউজ বক্সে কত তার ব্যবহার করা হয়? 4 mm তার ব্যবহার করা হয়, অথবা 6 mm তার মানে মোটা তার ব্যবহার করা হয়। এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট এবং মুখস্থ। আমাদের মানে যারা ইলেকট্রিকে কাজ করে তারা একটা মুখস্থ, তারা জানে কোন পারপাসের জন্য কি তার ব্যবহার করবে। কিন্তু এই যে 0.75 mm, 1 mm, 2 mm এই যে তারগুলো আমি সিলেকশন করেছি, কার উপর বেস করে সিলেকশন করেছি, কে বলে দিয়েছে? এটার একটা নির্দিষ্ট সূত্র, সেই টেকনিকটা আমরা এখানে একটু দেখি। টেকনিকটা বলছি। এখানে একটা সূত্র আছে, সূত্রটা আমি এখানে ব্যাখ্যা করছি আগে। এখানে ব্যাখ্যা করছি। ধরুন একটা আমি মোটা তার নিয়েছি, মোটা তারটা আঁকছি। এটা হচ্ছে মোটা তার, তারপরে এটা হচ্ছে তার থেকে পাতলা তার, তারপরে একেবারে সরু তার, 3টে তার নিয়েছি। এখানে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আর সমান রো ইন্টু এল বাই এ। এটা সূত্রটা একটু বোঝার চেষ্টা করি। আর মানে কি? আর মানে রেজিস্ট্যান্স। আর মানে কি বলেছিলাম? রেজিস্ট্যান্স। আর মানে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে কি? তাহলে মোটা তারের রেজিস্ট্যান্স কি হবে? মোটা তারের রেজিস্ট্যান্স কম হবে, অনেক বেশি কম হবে।
তার থেকে অল্প একটু সরু তারের রেজিস্ট্যান্স তার থেকে কম হবে। অন্য দিক থেকে বলি, সরু তারের রেজিস্ট্যান্স অনেক বেশি, তার থেকে মোটা তার হলে রেজিস্ট্যান্স একটু বেশি হবে, তার থেকে আরো মোটা তার হলে রেজিস্ট্যান্স অনেক কম হবে। এই তো আমরা জানি, এটা তো ঠিক বলেছি। যত তার সরু হবে তার বাধা বা রেজিস্ট্যান্স তত বৃদ্ধি পাবে, তাই তো? বলুন। হ্যাঁ স্যার। এইবার এই রেজিস্ট্যান্স যত সরু তার হবে তার রেজিস্ট্যান্স তত বৃদ্ধি পাবে। এটা কি করে বলছি? আর সমান কি এল বাই এ। এল মানে কি? এল মানে হচ্ছে লেন্থ। লেন্থ মানে তারের লেন্থ, মানে তারটা কতটা লম্বা, এটাকে আমরা এল বলছি। আর এ মানে কি? এ মানে ক্ষেত্রফল, মানে এই যে তারটা, তার একটা ক্ষেত্রফল আছে। ক্ষেত্রফল মানে মানে একটা তারকে যদি মাঝে কেটে দিই, কেটে দিলে একটা ক্ষেত্রফল পাবো তো। মানে কিরকম এই তারটাকে যদি কেটে দিই, এটাকে মানে এই কাটা অংশটাকে যদি আঁকি, কিরকম পাবো জিনিসটা? এরকম পাবো। ক্ষেত্রফল মানে কোনটা? এই জিনিসটা, এই পার্টটা, মানে কাটা যে পার্টটা, মানে এটা মানে তারটা কতটা মোটা, এইটাকে ক্ষেত্রফল বলছি। এই ক্ষেত্রফলটাকে বলছি এ। ঠিক আছে, ক্ষেত্রফলটাকে বলছি এ। এবার দেখুন, আমি গণিতের নিয়মে যাচ্ছি, আমি এটা একটু সহজ করে বলার চেষ্টা করছি। রো ইন্টু ধরুন 2 মিটার আর 4 mm। মানে কতটা মোটা তার। এখন এখন এটা পেলাম। আরেকটা মান ধরছি, লম্বায় 2 mm আছে কিন্তু মোটায় 1 mm আছে। তাহলে দেখুন, এর মান যত এর মান যত কমবে আর এর মান তত বাড়বে, কারণ আর এ তো ভাগে আছে না। মানে আমি 4 দিয়ে ভাগ করলে এখানে কত পাচ্ছি? কেটে দিলে 2, মানে হাফ। এখানে কত পাচ্ছি? 2 পাচ্ছি। বুঝতে পারছি? মানে সোজা কথা হচ্ছে, ক্ষেত্রফল যত বাড়বে আর এর মান তত কমবে। এভাবে আছে, একটু সহজ করে বোঝানোর চেষ্টা করছি। ক্ষেত্রফল যত বাড়বে আর এর মান তত কমবে, কেন এটা ভাগে আছে তো। এই ক্ষেত্রফলটা তো ভাগে আছে, তাহলে আর এর মান যদি 4 হয়, তাহলে রোধ ধরুন 4 হচ্ছে, আর এর মান যদি 2 হয়, তাহলে ক্ষেত্রফল কমে গেছে। ক্ষেত্রফল কমে গেছে মানে কি? সরু তার হবে তো। তাহলে সরু তার হলে ভাগফল বেশি হবে, তখন এটা 6 হয়ে যাচ্ছে। এরকম ব্যাপারটা। মানে সোজা কথা যে তার যত সরু হবে ক্ষেত্রফল তত কম হবে, ক্ষেত্রফল যত কম হবে রেজিস্ট্যান্স তত বাড়বে, আর ক্ষেত্রফল যত বাড়বে রেজিস্ট্যান্স তত কমবে। বুঝতে পারছেন কি পাচ্ছেন না? এটা অন্যরকম ভাবে বলবো। হ্যাঁ স্যার। তার মানে দেখো, এখানে ক্ষেত্রফল অনেক বেশি, এই জন্য আর এর মান কম। এখানে ক্ষেত্রফল তার থেকে আরো কম, আর এর মান বেড়ে গেল। এখানে ক্ষেত্রফল খুব সরু, মানে খুব সরু তার তো ক্ষেত্রফল তো খুবই কম, রেজিস্ট্যান্স অনেক বেশি। এটা একটা ব্যাপার। 2 নম্বর হচ্ছে এল। এল মানে লেন্থ। মানে আমি একই মোটা তার যদি 1 মিটার তার ব্যবহার করি, সেখানে যে পরিমাণ বাধা হবে, যদি আমি 10 মিটার তার ব্যবহার করি সেখানে বাধা বেশি হবে। এটা অ্যাপ্লিকেশনটা কি? ধরুন আপনার বাড়িতে যে ইলেকট্রিকের কানেকশনটা আপনি নিয়েছেন, যদি ইলেকট্রিকের খুঁটিটা আপনার বাড়ির পাশেই হয়, তাহলে আপনার ছোট তার হলেই কানেকশন হয়ে যাবে, সেখানে তারের লোডটা কম পড়বে। আর যদি আপনার বাড়ির কাছে কোনো খুঁটি না থাকে, আপনাকে 1 কিলোমিটার দূর থেকে তারটাকে নিয়ে আসতে হয় খুঁটি দিয়ে, তাহলে আপনার তারের লোড অনেক বেশি পড়বে। মানে তারের জন্যই আপনার ইলেকট্রিকের বিল পড়বে, এই শুধু তারের জন্য। আপনি কোনো বাল্ব ফাল্ব জ্বালাচ্ছেন না, তারটা যেহেতু লম্বা সেই জন্যই আপনার বিল বেশি পড়বে। কেন না? ওই তারটা একটা লোডের কাজ করছে। বুঝতে পারলেন? বুঝতে পারলাম? একটু রিপ্লাই করুন। হ্যাঁ স্যার। একবারে সহজ বিষয়। তার যত মোটা হবে তার ক্ষেত্রফল বেশি, সেই জন্য ক্ষেত্রফল মানে তার যত মোটা হবে রেজিস্ট্যান্স তত কম হবে। এটা হচ্ছে তার সূত্র, আর এটা হচ্ছে তার অ্যাপ্লিকেশন। আর লম্বাই যত বড় হবে তার রেজিস্ট্যান্স তত বাড়বে। মানে এল এর মান যত বড় হবে বেশি হবে, আর এর মান তত বাড়বে। মানে তার যত লম্বা হবে তার রেজিস্ট্যান্স তত বাড়বে। আর একটা বিষয় হচ্ছে রো। এই রো মানে কি? রো মানে হচ্ছে, রোটাকে বলতে পারি এটা ধ্রুবক। এটার
ধরো তামার রোর একটা নির্দিষ্ট মান হয়। লোহার রো একটা নির্দিষ্ট মান হয়। তার মানে এই যে বলেছিলাম যে যদি তামার তার হয় সেখানে রেজিস্ট্যান্স কম, সেই জন্য তড়িৎ প্রবাহ বেশি হয়। লোহার তার হলে রেজিস্ট্যান্স অনেক বেশি, সেই জন্য তড়িৎ প্রবাহ কম হয়। তাহলে বোঝা যাচ্ছে যে তামার তার হলে তার রোর মান কি হবে, কম হবে। মানে রোর যে মান, ধরুন রোর মান হচ্ছে 2, লোহার তার হলে রোর মান ধরুন 5, সেই জন্য লোহার তারের রেজিস্ট্যান্স বেশি হয়। তারপর রোটা হচ্ছে কি ধাতু দিয়ে তারটা বানিয়েছি তার উপর ডিপেন্ড করছে। তাহলে রোটা হচ্ছে কি ধাতু দিয়ে তারটা তৈরি করেছি তার উপর ডিপেন্ড করছে। এল মানে হচ্ছে তারটা কতটা লম্বা, আর এ মানে তারটা কতটা মোটা। এই তিনটে জিনিসের উপর নির্ভর করে কতটা রেজিস্ট্যান্স হবে ওই তারে সেটা নির্ধারণ করা হয়। তাহলে একটু এখানে আলোচনা করি যেটা আমি বললাম। তাহলে মোটা তার কেন ব্যবহার করছি এসিতে, মানে এসিতে কারেন্ট বেশি খরচা হয়, ইলেকট্রন বেশি বেশি করে লাগে, এই জন্য মোটা তার, নাহলে তার গরম হয়ে যাবে। আর যদি আমি ফ্যানের ক্ষেত্রে সরু তার ব্যবহার করছি কেন না, ফ্যান 80 ওয়াট হয়, এখানে কম পরিমাণ ইলেকট্রিক লাগে, সেই জন্য সরু তার হলেও হবে। তার মানে এই ক্যালকুলেশন করে রেজিস্ট্যান্স কতটা আমি দিচ্ছি বা কতটা রেজিস্ট্যান্স ওই তার নিতে পারবে সেইটাকে ক্যালকুলেশন করে তার কতটা মোটা ব্যবহার করব কোন ক্ষেত্রে সেটা নির্ধারণ করা হয়। ক্লিয়ার? স্যার শুভদীপ বলছি। হ্যাঁ বলুন। স্যার রো এর এক্সাক্ট মানটা আমি কোথা থেকে পাবো? এক্সাক্ট মান নেটে গিয়ে সার্চ করবেন যে লোহা, তামা, টিন, অ্যালুমিনিয়াম, সোনা, প্ল্যাটিনাম এইগুলোর তড়িতের ক্ষেত্রে রো এর মান কি আছে, নেটে সব পেয়ে যাবেন, পুরো লিস্ট পেয়ে যাবেন। ওটা কোনো বড় ব্যাপার নয়, সব নেটে পেয়ে যাবেন। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা বিষয় বলে দিচ্ছি। এখানে দেখুন বিভিন্ন ধরনের সাইজ লেখা আছে, দেখুন। যেমন সরু তার কত অ্যাম্পিয়ার যেতে পারে, 7 অ্যাম্পিয়ার। তার থেকে একটু মোটা তার 10 অ্যাম্পিয়ার, তার থেকে মোটা তার 15 অ্যাম্পিয়ার, তার থেকে মোটা তার 20 অ্যাম্পিয়ার। তার মানে তার যত মোটা হচ্ছে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ তত বেশি করে যেতে পারবে। এবার ধরুন এসি লাগিয়েছি, তাহলে এসি প্রায় 3000 ওয়াট হয়, 3000 ওয়াট। তাহলে এসিতে যে পরিমাণ কারেন্ট লাগবে, যে অ্যাম্পিয়ারের কারেন্ট লাগবে সেটা অনেক হাই অ্যাম্পিয়ার লাগবে, সেই জন্য এসিতে আমাকে মোটা তার দিতে হবে, নাহলে তারটা গরম হয়ে গিয়ে তারটা নষ্ট হয়ে যাবে বা গলে যেতে পারে। এই জন্য যত হাই ওয়াট বা বেশি লোডের জিনিস চালাবো তত মোটা তার আমাকে ব্যবহার করতে হবে। এইবার আমরা যখন বাড়িতে তার ব্যবহার করব, সেই তার ব্যবহার করার আগে কিছু বিষয় দেখে নিতে হবে। 1 নম্বর কি, হোয়াট সাইজ ডু আই নিড, মানে কতটা সাইজের তার আমার লাগবে। 2 নম্বর হচ্ছে ফ্লেক্সিবিলিটি, মানে যে তার আমি বাজার থেকে কিনবো, ফিনোলেক্স আছে, অনেক ধরনের, মানে 10-12টা কোম্পানি আছে। তাহলে কোন কোম্পানি তার কিনবো সেটা ডিপেন্ড করছে ফ্লেক্সিবিলিটির উপর। যে তারের ফ্লেক্সিবিলিটি যত বেশি সেই তার তত ভালো। 2 নম্বর ওয়্যার ইনসুলেশন। ইনসুলেশন মানে তারের উপরে যে কোটিংটা দেওয়া থাকে, যত দামি তার হবে তার কোটিংটা তত ভালো হবে, তার কোটিংটা তত বেশি দিন টিকবে। আর কম দামি তার নিলে ওই প্লাস্টিকের যে কোটিংটা দেখবেন চট 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 করে, মানে নরম হয়ে যায়। তাহলে সেই তারগুলো কম দামি তার। তাহলে ইনসুলেশনটা দেখে আমাকে তার সিলেক্ট করতে হবে। এবার কি বলেছে, কালার ম্যাটার। কালার ম্যাটার মানে কি, যখন আমরা হাউস ওয়ারিং করি নেগেটিভে সবসময় ব্ল্যাক দিতে হয়, আর মেন পাওয়ার লাইনটা সবসময় পজিটিভ দিতে হয়। এছাড়া গ্রিন, ইয়েলো এইগুলো হচ্ছে বিভিন্ন পাশে, মানে পাটে পাটে ব্যবহার করতে হয়, মানে কাজ করার সুবিধার জন্য। তার মানে কালার কি ব্যবহার করব সেটাও কিন্তু কিছু কিছু কালার আমাকে মেনটেন করে ব্যবহার করতে হবে। মানে আমি নেগেটিভে যদি লাল কালার দিয়ে দিই, তাহলে যে মেকানিক কোনো ফল্ট হলে কাজ করতে আসবে সে কিন্তু 100% ভুল কাজ করতে চলে যাবে। কেন না, সবসময় মেকানিকটা চেক করে কাজ করে না, কালার কোড দেখেও কাজ করে। এই জন্য কালার কোডটা এখানে ইম্পর্টেন্ট পার্ট। আর কি আছে, কপার এবং অ্যালুমিনিয়াম। মানে তার 2 ধরনের হয়, একটা কপারের তার হয়, একটা অ্যালুমিনিয়ামের তার হয়। কপারের তারটা সব থেকে বেশি ব্যবহার করা হয়, আর অ্যালুমিনিয়ামের তার স্পেসিফিক কিছু জায়গাতে ব্যবহার করা হয়। বা যত ধরুন ফ্যান যত কম দামি কিনবেন তাতে দেখবেন অ্যালুমিনিয়ামের কয়েল দেওয়া আছে, যত দামি ফ্যান কিনবেন তাতে কপারের তার দেওয়া আছে। তার মানে কপারের রেজিস্ট্যান্স যেহেতু কম, কপারের যে কয়েলটা থাকবে যে ফ্যানে
সেই ফ্যানটা বেশি দিন টিকবে, তার স্পিড বেশি হবে, তার হাওয়া বেশি হবে। তার মানে এই পয়েন্টগুলোকে আমাকে চেক করে আমাকে এটা সিলেকশন করতে হবে কোন তারটা আমার কাজের জন্য বেস্ট হবে। মানে এই বিষয়গুলো মাথায় রেখে তার কেনা উচিত। মানে গেলাম আর টাকা দিয়ে তার কিনে নিয়ে চলে এলাম যে কোনো তার, সেটা না। এই বিষয়গুলো মাথায় রাখা উচিত যখন আমরা হাউস ওয়ারিং করব, বা আমরা ইভির ক্ষেত্রে বা অটোমোবাইলের ক্ষেত্রে এই বিষয়গুলো যখন গাড়ির যখন ওয়ারিং তৈরি করা হয়, তো এইগুলো মেনটেন করে ওয়ারিং গুলো তৈরি করা হয়, তাহলে তারগুলো সঠিকভাবে টিকবে। ধরুন ইঞ্জিনের পাশে আমি তার ব্যবহার করছি, সেই তারের কোটিংটা এমন হতে হবে যেন হাই হিট সহ্য করতে পারে। তো এরকম ভাবে ক্যালকুলেশন করে তবে কিন্তু একটা ওয়ারিং তৈরি করা যায়। তো তারগুলো জুড়ে দিলেই কিন্তু ওয়ারিং হয় না। বুঝতে পারলেন? ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। আজকে আমাদের এখানেই ক্লাসটা শেষ হলো। যদি কারো কোনো কোশ্চেন থাকে নেক্সট ক্লাসে অবশ্যই করবেন। নেক্সট ক্লাস আমাদের শুক্রবার হবে, আর রেকর্ডেড তো পেয়েই যাবেন। যারা আগের ক্লাসগুলো অ্যাটেন্ড করেনি অবশ্যই কিন্তু রেকর্ডেড ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আর এই চ্যাপ্টারগুলো আমরা বেশি করে সময় দিচ্ছি একটাই কারণে, এগুলো বেসিক চ্যাপ্টার। মানে এই কনসেপ্টগুলো যদি সঠিকভাবে না থাকে তাহলে পরের দিকে গিয়ে কিন্তু প্রবলেম ফেস করবেন। সেই জন্য বেসিক পার্টগুলো কিন্তু স্ট্রং করাটা খুব ইম্পর্টেন্ট। একটু দেখবেন, আর যা কিছু কোশ্চেন থাকবে অবশ্যই নেক্সট ক্লাসে বলবেন। কারো যদি কিছু বলার থাকে বলুন, আর আমরা ক্লাস করতে পারবো। আজকে কি করেন একবার ওভারভিউ। ছিলাম। সুমিত ঘোষ, সুমিত ঘোষ অ্যাটেন্ড ছিলেন, ঠিক আছে। শুভদীপ হ্যাঁ। শুভদীপ। আচ্ছা, সুমিত ঘোষ যে লেখা আছে এটা কি দুজন একসঙ্গে করছেন? হ্যাঁ আমরা একই সাথে আছি। শুভদীপ সর্দার, ঠিক আছে, ওকে হ্যাঁ ওকে। আর কেউ কিছু বলবেন? স্যার বলছি আজকে কি করি জানি একবার ওভারভিউ দিয়ে দিন। আচ্ছা, এটা ওভারভিউ, ঠিক আছে, ওভারভিউ দিয়ে দিচ্ছি। আজকে আমরা যেগুলো আলোচনা করলাম, প্রথমে যেটা আলোচনা করলাম এসি কারেন্ট এবং ডিসি কারেন্ট। এসি কারেন্ট কি, ডিসি কারেন্ট কি, এটা আলোচনা করলাম। 2 নম্বর যেটা আমরা আলোচনা করলাম ইলেকট্রিকের বেসিক সার্কিট, সেটা আলোচনা করলাম। তারপরে যেটা আলোচনা করলাম ইলেকট্রিকের বেসিক সার্কিটের মধ্যে মেন যে পার্ট সেটা লোড। লোড 3 ধরনের হয়, একটাকে রেজিস্টিভ লোড বলা হয় যেটা বাল্ব আর হিটার। 2 নম্বরে যে ক্যাপাসিটিভ লোড, এটা হচ্ছে ইলেকট্রিক মোটর। ইন্ডাকটিভ লোড, এটা হচ্ছে ট্রান্সফরমার। 3 ধরনের লোড আমরা দেখতে পাবো। তারপর আলোচনা করা হলো ইলেকট্রিক ফিউজ। এরপরে যেটা আলোচনা করা হচ্ছে সিরিজ কানেকশন আর প্যারালাল কানেকশন। মানে ব্যাটারিকে দুভাবে কানেক্ট করতে পারি, সিরিজ আর প্যারালাল। তো 2 ধরনের কানেকশন করলে অ্যাম্পিয়ার ভোল্টেজ কোথায় কি বাড়ে সেটা আলোচনা করলাম। এরপরে যেটা আলোচনা করলাম প্রপার সিলেকশন অফ ওয়্যার, মানে তার কতটা মোটা হবে কোন পারপাসের জন্য, সেটা আমরা কি করে ক্যালকুলেশন করব, সেই ক্যালকুলেশনের সূত্রটা আমরা আলোচনা করলাম এবং তার অ্যাপ্লিকেশনটা আলোচনা করলাম। এই হচ্ছে আমাদের টোটাল যে পার্টটা আজকে আলোচনা হলো তার ওভারভিউ। ঠিক আছে।